start recording then. Okay, thank you সবাইকে জয়েন করার জন্য। I'm extremely sorry for bit delay. We supposed to start from 8, একটু দেরি হয়ে গেল। So, but still, we'll try to finish it by 10. মানে আমরা যেভাবেই পারি কুইকলি আপনাদের কোঅপারেশনটা নিয়ে আমরা hopefully শেষ করে দিব। Uh, so as discussed, maybe আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর আজকে আমরা যদি বলি ওরিয়েন্টেশন সহ থার্ড ক্লাস, বাট ইউজুয়ালি আসলে সেকেন্ড ক্লাস, কেননা ওরিয়েন্টেশন ক্লাস আমরা ওইরকম ভাবে কোনো কিছুই আসলে পড়ানো হয় নাই। উই ডিসকাসড অ্যাবাউট দ্য জাস্ট হোল সিলেবাস পার্ট এন্ড কোয়েশ্চেন কি হয় না হয় গাইডেন্স গুলো নিয়ে। এন্ড ইফ আই ক্যান রিকল যে আমরা লাস্ট ক্লাসে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা নিয়ে কথা বলেছিলাম এবং আপনাদেরকে আমি একটা হোমওয়ার্কও আমার মনে হয় দেওয়া ছিল, বাট ব্যাড লাক অর আই এম রিয়েলি অ্যাস্ট্রোনাইট যে আপনারা কেউ আমাকে হোমওয়ার্কটা দেন নাই। হোয়াটসঅ্যাপেও দেওয়ার কথা ছিল, হোয়াটসঅ্যাপে আপনারা কেউ আমাকে আসলে নকও করেন নাই কিভাবে দিবেন। সো আই উড রিকমেন্ড আপনারা অ্যাটলিস্ট আমাকে এই জায়গাটাতে একটু কোঅপারেট করবেন ফ্রম নাও অনওয়ার্ডস। আমি যে জিনিসগুলো আপনাদেরকে একটু গো থ্রু করে আসতে বলবো সেই জায়গাটাতে আপনাদেরকে আমি হয়তো বা ওই রিলেটেড টপিক থেকে কোশ্চেন করবো হয়তো বা। সো একটু আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসের রিক্যাপ থেকে শুরু করি। আমাকে কেউ একজন কাইন্ডলি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের যে 8টা চ্যাপ্টার আমরা আহ, পড়লাম অথবা যে চ্যাপ্টার গুলার নাম আমরা শিখলাম গত ক্লাসে, এনিওয়ান ক্যান ইউ গাইস টেল মি এই 8টা চ্যাপ্টার সিকোয়েন্সিয়ালি কি কি নাম ছিল? যে কোনো একজন আমাকে একটু হেল্প করলে হবে এই জায়গাটাতে, আদারওয়াইজ আমি হয়তো র্যান্ডমলি আম- ডাকবো। আমি মানে আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি নাই, বাট যে ভিডিওটা দেওয়া হয়েছিল ওইটা থেকে আই টুক দ্য চ্যাপ্টারস নেম। ওকে, ইজ ইট দি ওই যে অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ইয়া, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ইয়া, রিপোর্টিং এন্টিটি, ইয়া, elements of financial statements, ওকে, recognition and derecognition, হুম, measurement, হুম, and presentation disclosure হুম, are capital maintenance. পারফেক্ট, ভেরি Right? ওয়েল ডান, ইয়া, ইউ Thank আর পারফেক্টলি রাইট, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখেন আমরা খুব সুন্দর করে সিকোয়েন্সিয়ালি দেখলাম যে আমরা এই 8টা চ্যাপ্টার নিয়েই মেইনলি অ্যাকচুয়ালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে কথা বলবো। এখন আমি একটু নেক্সট পয়েন্টে যদি যাই, এনিওয়ান আমাকে একটু হেল্প you. করেন একটু Before ওই জায়গাটা। starting, আমি ইয়া, জাস্ট একটু জানতে চাচ্ছিলাম, আপনি হোয়াটসঅ্যাপে একটা লিংক দিয়ে বলেছিলেন টু গো থ্রু এসএসসি এর মেইন যে থেকে একটা আর্টিকেল। হুম, ওইটা মানে গো থ্রু করেছি, হয়তো আমি ফার্স্ট ক্লাসটা করি নাই দেখে আমার একটু মানে ডিফিকাল্ট মনে হয়েছে। ওকে, মানে ওইটা কেন, মানে গো থ্রু করার পারপাসটা বা হচ্ছে গিয়ে ওই জিনিসটা একটু কি ক্লাসের আচ্ছা, মাঝখানে। আচ্ছা, আমি আমি বলে দিই। বেসিক্যালি টেকনিক্যাল আর্টিকেলস গুলো যখন আমি দিব, আহ, এটার পারপাসটা হচ্ছে আসলে এটা এমন না যে আপনাকে পুরোটা ডিটেলস এ পড়তে হবে অথবা মুখস্থ করতে হবে। টেকনিক্যাল আর্টিকেল গুলো দেওয়া হবে হচ্ছে যখন আমি কোন একটা টপিক শেষ করব, সে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক শেষ করার পর আপনি জাস্ট এই আর্টিকেল গুলো যেভাবে আমরা ইউজুয়ালি আর্টিকেল গুলো পড়ি, মানে নর্মাল যে কোনো আর্টিকেল, নিউজ পেপার, এনিথিং, জাস্ট একবার অথবা দুইবার একটু গো থ্রু করা, দ্যাটস ইট। সো এটা চ্যাপ্টারটা শেষ করার পর ইউ উইল আন্ডারস্ট্যান্ড, বিকজ ওইখানে ফ্রেমওয়ার্কের বাকি জিনিসগুলো তো আছে, মানে বাকি চ্যাপ্টার গুলাও আছে। এই জন্য হয়তো বা কিছু জিনিস আপনার কাছে মনে হয়েছে ডিফিকাল্টি, বিকজ আমরা গত ক্লাসে মাত্র 3টা চ্যাপ্টার নিয়ে কথা বলেছি, বাট ওইখানে আরো 5টা চ্যাপ্টারের ডিসক্রিপশন এলাবোরেশন আছে। মেবি দ্যাটস ওয়াই আপনি হয়তো বা ওই ওকে। জায়গাটাতে একটু চ্যালেঞ্জ ফেস করেছেন। বাট টেকনিক্যাল আর্টিকেল গুলা হচ্ছে বেসিক্যালি ওই পার্টিকুলার চ্যাপ্টারটা শেষ হওয়ার পর, যেমন আমি যদি বলি যে আজকে আপনি চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আজকের পরে যদি আপনি আর্টিকেলটা দেখেন দেখবেন আপনি 80% নিজেই বুঝে যাচ্ছেন, মানে ওইখানে খুব বেশি ডিফিকাল্টি অর চ্যালেঞ্জ ফেস করবেন না ইনশাল্লাহ। আহ, আমাকে এখন একটু কাইন্ডলি এনিওয়ান, আমি আমি স্লাইডটা আসলে শেয়ার করছি না বিকজ অফ আপনারা হয়তো যদি আবার, বাট ইউ গট অ্যাক্সেস, আপনারা দেখে বলবেন না, আই ট্রাস্ট ইউ গাইস। আমাদের আমাদের চ্যাপ্টার 2 যেটা ছিল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স, এই কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু যদি ডিটেলস লিস্ট আমাকে কেউ বলতে পারেন, আদার দেন লামিসা, যেহেতু লামিসা অলরেডি খুব সুন্দর করে আপনি বললেন। আহ, অন্য কেউ একটু যদি ঠিক ওনার মতো করে। Are is it all about fundamental characteristics and enhancing characteristics, sir? ইয়া, সো ফান্ডামেন্টালের মধ্যে কি Uh, ছিল ভাইয়া? দুটো ছিল স্যার, relevance and faithful information. ইয়া, ফেথফুল রিপ্রেজেন্টেশন অর ইনফরমেশন, রাইট। আর ইনহ্যান্সিং এর মধ্যে And কি কি ছিল? enhance
enhancing এর মধ্যে স্যার as much as I remember চারটা ছিল স্যার হুম হুম comparability হুম uh, verifiability হুম timeliness and হুম understandability আন্ডারস্ট্যান্ডেবিলিটি পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, তাহলে এই জায়গাটাতেও আমরা মোটামুটি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। আমরা নামগুলো অনেক সময় এক্সামে যদি আসে যে আমার ইনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স নিচের কোনগুলো অথবা কোনগুলো না, কিন্তু এটা খুব কম চান্স থাকে, বাট স্টিল অনেক সময় এরকম সিলি কোশ্চেন চলেও আসতে পারে, হোনস। নাও এখন একটু আপনাদের আরেকটু অ্যাটেনশন আমার দরকার বিফোর স্টার্টিং। আপনাদেরকে আমি যতটুকু মনে পড়ে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে চ্যাপ্টার 1 এর কথা বলছি। আমরা ফার্স্টে অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটা নিয়ে কথা বলেছি, দেন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্সটা নিয়ে কথা বলেছি, রিপোর্টিং এন্টিটি নিয়ে কথা বলেছি। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এই যে এলিমেন্টস গুলো আছে এইটা একটু ভালো করে আপনারা ইন ডিটেলস এ অ্যাজ মাচ অ্যাজ পসিবল ডিটেলস আপনারা নিজেরা গো থ্রু করে রাইট ডাউন করবেন এবং আমাকে পিডিএফ অথবা ওয়ার্ড ভার্সন যেটাই হোক আমাকে আপনারা দিবেন। সো দ্যাট ওয়াজ মাই রিকোয়েস্ট। ইজ দেয়ার এনিওয়ান আপনারা এই কাজটা করেছেন এবং সেখানে এলিমেন্টস গুলো কি কি ছিল আমাকে একটু যদি বেসিক আইডিয়া কেউ দিতে পারেন আর নামগুলো যদি অ্যাটলিস্ট বলতে পারেন, আই উড বি ভেরি Sir, গ্রেটফুল ফর দ্যাট। as much I have learned, it was asset liabilities, income expenses, and and the and last one was and equity, I think, if I'm not wrong. equity. Yeah, Yeah, if e- I'm sorry to. equity or capital, right? So এই জিনিসটাই আমি আপনাদেরকে বলেছিলাম যে একটু গো থ্রু করে আসবেন আপনারা প্লিজ এই জায়গাটাতে আপনাদের। আমি আবারও বলছি, জিনিসটা শুনতে রিপিটেড মনে হচ্ছে, বাট আই এক্সপেক্টেড যে আপনারা আমাকে অ্যাটলিস্ট পিডিএফ গুলো দিবেন। নাও আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করে শুরু করছি আজকে ক্লাসটা। সেটা হচ্ছে, ইফ এনিওয়ান আস্ক ইউ হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, what are the components of financial statements? Components কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, and what are the elements of financial statement? মানে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে what are the components of financial statements and what are the elements of financial statements, আপনার আনসারটা কি হবে? Are those both are same? What do you think? আমার কোশ্চেনটা কি ছিল? Components of financial statements versus elements of financial statements. দুটা কি সেম? What do you think? Anyone? স্যার এখানে একটু কনফিউশন স্যার আমার আমি তো এলিমেন্টস গুলো বলতে পারছি বাট কম্পোনেন্টস কি বেসিক্যালি যে আমরা যে পাঁচটা স্টেটমেন্ট পড়েছি সেগুলো Yes, you are absolutely right. Okay. Thank you so much. So এই কনফিউশনটা আমি নিজেই ক্রিয়েট করেছি so that you guys can confirm যে এলিমেন্টস এবং কম্পোনেন্টস দুইটা আসলে আলাদা জিনিস। যখন আমি বলি এলিমেন্টস, it means the 5 financial statements: statement of financial position, statement of financial position, statement of profit or loss, statement of changes in equity, statement of cash flow or cash flow statement, যেটা আমরা অলরেডি নামগুলো জানি সবাই, and finally disclosures and notes. এই যে আমার এলিমেন্টস কম্পোনেন্টস গুলো, এইটা বলতে আমরা আসলে বুঝি কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। বাট যখন আমি বলছি এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইট মিনস আমি যদি এলিমেন্টস এর কথা বলি, একটা সেকেন্ড, একজন হয়তো বা জয়েন করবে, আমি একটু তাকে নিয়ে নিচ্ছি। Yeah. If I talk about elements, that means assets,
লায়াবিলিটিস, আমি নাম্বারটা পরে ঠিক করে দিচ্ছি, ইকুইটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্স। এই হচ্ছে আমার টোটাল 5 এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো যখন আপনি কোথাও কোনো কোয়েশ্চেন ফেস করবেন, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, দ্যাট শুড বি স্টেটমেন্টস এর নামগুলা যখন আপনাকে বলবে এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার মানে ওই যে স্টেটমেন্ট গুলো আপনি প্রিপেয়ার করবেন সেই স্টেটমেন্ট গুলোর এলিমেন্ট কি। যেমন আমি যদি আপনাকে সিম্পলি জিজ্ঞাসা করি অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, এগুলা আমরা অ্যাকচুয়ালি ইউজ করি কোন স্টেটমেন্ট প্রিপেয়ার করতে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সাথেও কানেক্টেড। বাট ইফ আই টক অ্যাবাউট স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, আমি প্রিপেয়ার করি কি কি আইটেম দিয়ে আর কি কি এলিমেন্ট দিয়ে, then your answer should be income and expense, because statement of profit or loss এর elements হচ্ছে income and expenses. So that's the very basic কথা, বাট এই কথাটা অনেকেই আমরা কনফিউশনে পড়ে যাই, এই কারণে আমি আসলে ক্লারিফিকেশনটা আগেই ক্লিয়ার করে নিলাম আপনাদের সাথে। নাও একটু আপনাদের আমি আবারও আসলে রিকোয়েস্ট করব, আপনারা যেহেতু এই জায়গাটাতে অলরেডি জানেন, মানে এই আইডিয়াটা থাকারই কথা, এবং আমি আপনাদেরকে বলেছি যে আই উইল অফকোর্স ডিফাইন অর ডিসক্রাইব যে এইগুলা কি। বিফোর স্টার্টিং কেউ কি আমাকে এই 5টা এলিমেন্টস এর এনি 5 আমাকে জাস্ট ডেফিনেশন গুলো বলতে পারেন কিনা? হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট অ্যাসেট? লেটস স্টার্ট উইথ অ্যাসেট। এনিওয়ান? হোয়াট ইজ অ্যাসেট? আমাদের একটা বিখ্যাত ডায়লগ আছে, ইন্টারে মনে হয় পড়েছিলাম আমরা, যে সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। সো হোয়াট ইজ অ্যাসেট? এনিওয়ান? Is it Sir, any kind of belongings? Any kind of belongings? such as, মানে আমি একটু যদি, sir, যেটা provide future economic benefits. ওকে, ইয়া মুস্তাফা ইজ রাইট, যেটা আমাকে ইকোনমিক বেনিফিট দিবে। আর আপনারা একটা কি ওয়ার্ড হয়তো বা মিস করে যাচ্ছেন মেবি এখানে, অ্যাসেট বিলঙ্গিং হইতেই হবে, ইয়া রাইট, আমাকে বেনিফিট দিবে, অফকোর্স রাইট, বাট বিফোর দ্যাট, মানে বেনিফিটটা আমি যে পাবো সেটার জন্য আমার ওইটার উপর কন্ট্রোল থাকতে হবে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ অ্যাসেট। whenever we call an asset, it has to be controlled or owned by the entity, মানে এটা অবশ্যই কন্ট্রোল হইতে হবে অথবা owned by the business হইতে হবে। দ্যাট ইজ নাম্বার 1। এরপর আপনি যেটা বলছিলেন যে প্রবাবল ইকোনমিক বেনিফিট অর বিলঙ্গিং, এই টার্মটা আমরা আগে ইউজ করতাম, আর আগে আমরা এটা মানে আমাদের অ্যাসেটের ডেফিনেশন হিসেবে এক্সপ্লেন করতাম। বাট হোয়াট IASB ডিড ইন 2018 ভার্সন, খেয়াল করে দেখেন, ও কিন্তু অ্যাসেটের 3টা কম্পোনেন্ট নিয়ে কথা বলছে। নাম্বার 1, প্রেজেন্ট ইকোনমিক রিসোর্স, তার মানে আপনারা আগে যারা অ্যাসেটের ডেফিনেশন পড়ার সময় ফিউচার ইকোনমিক বেনিফিট এই ব্যাপারটা আপনারা আনতেন, মাথায় আসতো, সেটা আসার আগে ইউ হ্যাভ টু এনশিওর যে এই যে প্রেজেন্ট আর প্রবাবল ইকোনমিক বেনিফিট, ফিউচার ইকোনমিক বেনিফিট, এইটার জন্য আমার এটা অবশ্যই ইকোনমিক রিসোর্স হইতে হবে। সো দ্যাট ইজ দ্য অ্যাডিশনাল ডেফিনেশন আইটেম IASB তে। এবং যখনই আমি বলছি প্রেজেন্ট ইকোনমিক রিসোর্স, ইট উইল অটোমেটিক্যালি, মানে এটা আমাকে, আমি প্রেজেন্ট ইকোনমিক রিসোর্স সেটাই বলছি যেটা আমাকে ইন ফিউচারে ইকোনমিক বেনিফিট দিবে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট টার্ম অফ অ্যাসেট। অ্যান্ড বাকি দুইটা অলরেডি আমরা আগেও জানতাম, আগের ডেফিনেশন গুলো তো ঠিক একই রকম ছিল। দ্যাট হ্যাজ টু বি কন্ট্রোলড অর ওনড বাই দ্য বিজনেস অর এন্টিটি, অ্যান্ড দ্যাট অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্ট। সো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাসেট। তার মানে অ্যাসেটের যখনই আপনি ডেফিনেশন লিখবেন আর যখনই কোনো অ্যাসেটের ডেফিনেশনটা আপনি কোয়েশ্চেনে পাবেন, ইউ হ্যাভ টু রিমেম্বার 3 কম্পোনেন্ট অর 3 আইটেম ডিফাইনিং অ্যাসেট। ইট হ্যাজ টু বি আ প্রেজেন্ট ইকোনমিক রিসোর্স, আমি আবারও বলছি প্রেজেন্ট ইকোনমিক রিসোর্স মানেই হচ্ছে যেটা আপনাকে ফিউচার ইকোনমিক বেনিফিট ইনফ্লো করবে। নাম্বার 2, it has to be controlled or owned by the business and it is arises from past event. যখনই এই 3টা ক্রাইটেরিয়া মিট করে যাবে তখনই ইউ ক্যান কল ইট অ্যাসেট। সাচ এস, আমি যদি বলি যেমন ক্যাশ, রিসিভেবল, প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, বিল্ডিং, ল্যান্ড, মেশিনারিজ, যা এক্সাম্পল গুলো আমরা দিচ্ছি, যেগুলা ইভেন দো ইনট্যাঞ্জিবল অ্যাসেট যদি থাকে, এগুলা সবগুলাকেই আমরা অ্যাসেট হিসেবে ট্রিট করব অ্যাজ পার দ্য রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাট দোজ আর দ্য অ্যাসেট কম্পোনেন্ট। এটা আমরা এখান থেকে চিন্তা করব, অ্যাসেটের যখন ডেফিনেশন আসবে
তখন আমাকে এই তিনটে জিনিস মাথায় নিয়ে অ্যাকচুয়ালি আগাইতে হবে। সেকেন্ড, আমরা একটু আপনাদের থেকে শুনি লায়াবিলিটিস, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লায়াবিলিটিস, or what is liability? Liability বলতে আমরা কি বুঝি? A present obligation. A present Uh, obligation. What does mean obligation then? মানে obligation বলতে আমরা like কি we বুঝি? have to in asset we have receivable, in liability we have payable. Like we have Yeah, to yeah, pay the amount. yeah. So you, Uh, you said the correct word, obligation. Sir, Okay, obligation. obligation to transfer the economic resource. Yes, Hassan, you were right. And again, the second right point. Thank you guys. You guys are amazing. So, first point was obligation. আমরা obligationটা নিয়ে কথা বলবো। Already আপু একটা খুব সুন্দর এক্সাম্পলও দিলেন যে payable similar to the asset, যেটা asset কে আমরা receivable বললাম, এবং liability ক্ষেত্রে it can be payable. And Hassan was mentioning যে এইটা it's obligation to transfer economic resource. Yeah, that is another good term. And the third point is so simple, like the asset has it arises from past event, because যখনই আমি কোনো asset বলি or liability বলি, there should be some past experience, there should be some past event যেটার উপর বেস করে অ্যাকচুয়ালি আইদার এটা আমার কন্ট্রোল এস্টাবলিশ হয় or obligation হয়। সো যখন আমরা অব্লিগেশন বলছি, এন্ড ইউ গাইজ আর ভেরি ভেরি রাইট, আই থিঙ্ক আপনারা যদি নোটটাও দেখেন, নোটেও ঠিক একই রকম কথাই বলা আছে। ইট ইজ আ প্রেজেন্ট অব্লিগেশন। সেকেন্ড যেটা আমরা বললাম যে ট্রান্সফার অফ ইকোনমিক রিসোর্স, এন্ড থার্ড ইটস আ পাস্ট ইভেন্ট, অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্ট। যখনই আমি এটাকে অব্লিগেশন বলছি, অব্লিগেশন মিনস ইট ইজ কল অব্লিগেশন, অলওয়েজ রিমেম্বার দিস টার্ম, অব্লিগেশন মিনস ইট ইজ আনঅ্যাভয়েডেবল ফিউচার ইভেন্ট, মানে যে ইভেন্টটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। দেয়ার ইজ নো অপশন, দেয়ার ইজ নো লাইক বাইং থিং অর রাইটস, ইউ হ্যাভ টু পে। যেমন পেবলের কথা বললেন, লাইক ব্যাংক লোন, ডিবেঞ্চার, বন্ড, লোন নোট, এই সবগুলাই হচ্ছে আমার জন্য লায়াবিলিটি। কেন? বিকজ যখন আমি ব্যাংক থেকে লোন নেই, খেয়াল করে দেখেন, আপনি আপনার ক্রাইটেরিয়া গুলা মিট করানোর ট্রাই করেন। আপনি যখনই কোথাও থেকে আর ব্যাংক থেকে লোন নিয়েছেন, অফকোর্স দেয়ার শুড বি সাম পাস্ট ইভেন্ট, কারণ আপনি লোন অ্যাপ্লাই করেছেন, এটা অ্যাসেসমেন্ট হয়েছে, তারপরে হয়তো বা লোনটা স্যাংশন হয়েছে। সেকেন্ড, অফকোর্স দেয়ার শুড বি সাম অব্লিগেশন, কারণ আপনি ব্যাংক থেকে টাকা নিয়েছেন, ব্যাংক আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে না। আপনি টাকা না দিলে আপনার বাড়ি পর্যন্ত ব্যাংক আসবে, বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। সো দ্যার ইজ অ্যান অব্লিগেশন, অফকোর্স। অ্যান্ড যখনই আপনি লোনটা রিপে করতে যাবেন, মানে যখন আপনাকে অব্লিগেশনটা সেটেল করতে হবে, হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু ট্রান্সফার ইউর ইকোনমিক রিসোর্স, মানে আপনার যে ক্যাশ অর ব্যাংক যেটা আছে সেটা আপনাকে অবশ্যই ট্রান্সফার করতে হবে টু দ্য ব্যাংক, মানে যাকে আপনি পে করছেন। একইভাবে পেয়েবল অর ক্রেডিটর, এখানেও যদি আমি আসি, একই রকম জিনিস। যেমন পেয়েবল কিভাবে অ্যারাইজ করে, ইউ নো দা, মানে পাস্ট ইভেন্ট। আমার পেয়েবল তখনই অ্যারাইজ করবে যখন আমি কোনো কিছু পারচেস করব অন ক্রেডিট। অলওয়েজ রিমেম্বার দিস টার্ম। যদি আমি ক্যাশে পারচেস করতাম, তাহলে কিন্তু দেয়ার উইল বি নেভার, অর দেয়ার ওয়াজ নেভার পেয়েবল অর সামথিং, কারণ ওইটা আমার পেমেন্ট হয়ে গিয়েছে। সো পেয়েবল তখনই আসবে যখন আমি কোনো কিছু ক্রেডিটে পারচেস করব। তাহলে আমি ফার্স্ট ইভেন্টটা দেখলাম। সেকেন্ড, অব্লিগেশন, অফকোর্স আমার পেয়েবল কে পে করার একটা অব্লিগেশন আমার আছে, অব্লিগেটরি ইভেন্ট আমার আছে। এন্ড থার্ড, যখন আমি আমার পেয়েবল কে পেমেন্ট করব, মানে আমি যখন আমার সাপ্লায়ারকে অর আমার ক্রেডিটরকে পেমেন্ট করব, তখন অবশ্যই আমাকে ক্যাশ অথবা ব্যাংক ট্রান্সফার করতে হবে, মানে আমার ইকোনমিক রিসোর্সটা ট্রান্সফার হবে টু দা সাপ্লায়ার, টু দা পেয়েবল। ভেরি গুড, আপনারা খুব সুন্দর করে আমাকে এক্সপ্লেন করে বলছেন। সো দোজ আর অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। থার্ড, আমি যদি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, হোয়াট ইজ ইকুইটি অর ক্যাপিটাল, যদি আমরা অনেক সময় এটাকে ওনার্স ইকুইটিও বলি, বাট ইউজুয়ালি ইটস দ্য ইকুইটি। আমরা যখন কোম্পানি পার্সপেক্টিভ থেকে বলবো, ইট ইজ অ্যান ইকুইটি। ইকুইটি বলতে আমরা কি বুঝি? Sir, residual interest in the asset of an entity after deducting all its liabilities. ওকে, ভেরি গুড, ভেরি স্মার্ট আনসার। রেসিডুয়াল ইন্টারেস্ট মানে কি, যদি আমি একটু আপনার থেকে যদি একটু বুঝতে চাই, হোয়াট ইজ ইউ টেক অন রেসিডুয়াল ইন্টারেস্ট? Sir, business এ যে আমাদের অবশিষ্টাংশ থাকে ওটার রাইট, উপরে স্যার আমরা যে ইন্টারেস্ট পাই। ওকে।
সো এটা কার আসলে, মানে ইন্টারেস্টটা কার জন্য, মানে এটা কি আমরা পাই বলতে বুঝাচ্ছি কাকে? ইজ ইট Owners, sir. owners? Yeah, perfect. So very good, very well said. So residual interest, it means যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে how to calculate residual interest, do you know what is the accounting equation? মানে accounting equationটা কি? A is equal to L plus OE, right? Asset is equal to liabilities plus owner's equity. If I tell you, or if I ask you, what is residual interest? Residual interest or equity সমান সমান কি বললাম আমরা? অ্যাসেটস লেস অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। এই যে আমরা কথাটা বললাম, অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে যে রিমেইনিং রিসাইডুয়াল পোর্শনটা থাকে সেটাকে আমরা বলছি ইকুইটি। তাহলে এটা অ্যাকচুয়ালি কার জন্য, মানে এই ইকুইটিটা কার পোর্শনকে আমরা মেনশন করছি? দ্যাট ইকুইটি অ্যাকচুয়ালি ইটস লায়াবল টু দা ওনার। তার মানে খেয়াল করে দেখেন, এই যে লায়াবিলিটি অর ইকুইটি, এটাকে কেন আমরা একটা সাইডে রাখি? বিকজ বোথ আর অব্লিগেশন ফর দ্য এন্টিটি। একটা হচ্ছে অব্লিগেশন টু দা ওনার, যেটাকে আমরা ইকুইটি বলছি, আর একটা হচ্ছে অব্লিগেশন টু দা আদার পার্টিস, মানে থার্ড পার্টিস, লাইক পেয়েবল, সাপ্লায়ার, ব্যাংক, গভর্নমেন্ট, যাদেরকে আমার টাকাটা দিতে হয়। সো দ্যাট ইজ দ্য রিজন এটার ব্যালেন্সিংটা আমরা এভাবে করি। সো যখনই আমরা আমাদের স্টেটমেন্টটা নিয়ে অ্যানালিসিস করব, তখন এই যে বেসিক যে কথাটা আমরা বললাম, এটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা সাইড অলরেডি ক্লিয়ার, অ্যাসেট, লায়াবিলিটি এন্ড ইকুইটি কি, এই ব্যাপারে আমাদের কারো কোনো কনফিউশন থাকার কথা না। এখন আমি যদি এই জায়গাটা থেকে আরেকটু এলাবোরেটলি আপনাদেরকে জিজ্ঞেস করি, মানে জাস্ট আপনারা একটু আমাকে যদি হেল্প করেন, সেটা হচ্ছে অ্যাসেট তো আমরা বুঝলাম যে অ্যাসেটের ডেফিনেশন, লায়াবিলিটি ডেফিনেশন। অ্যাসেট কয় ধরনের হয়? টাইপ অফ অ্যাসেট, মানে হোয়াট আর দ্য বেসিক টাইপ অফ অ্যাসেট দ্যাট অ্যাকচুয়ালি উই নো? কারেন্ট, নন কারেন্ট? ট্যানজিবল, টাইপ ইনট্যানজিবল। অফ অ্যাসেটস। সো আমি যদি বলি আমার অ্যাসেট বেসিক্যালি আপনারা যেটা বলছিলেন, লাইক ফার্স্টে হচ্ছে আমার নন কারেন্ট অ্যাসেট, রাইট, অ্যান্ড কারেন্ট অ্যাসেট। ভেরি গুড। এই যে আপনি নন কারেন্ট অ্যাসেট বলছেন, এটার আগের নাম কিন্তু আসলে ফিক্সড অ্যাসেট ছিল। সো প্লিজ আপনারা যদি কেউ এটাকে এখনো ফিক্সড অ্যাসেট বলে থাকেন, আর কেউ যদি এখনো পর্যন্ত কোথাও মেনশন করে থাকেন ফিক্সড অ্যাসেট, ডু নট ডু দ্যাট। এটা এখন আর ফিক্সড অ্যাসেট নাই নামটা, এটা আইএসবি অলরেডি ইট হ্যাজ চেঞ্জ দ্য নেম টু নন কারেন্ট অ্যাসেট। এই জন্য আপনি দেখবেন আপডেটেড সব জায়গায় এটাকে নন কারেন্ট অ্যাসেট হিসেবে মেনশন করা হয়। অ্যান্ড ভার্সেস কারেন্ট অ্যাসেট। সো আপনারা আরেকটা ক্লাসিফিকেশন বলছিলেন কেউ একজন, যারা বলছিলেন যে ট্যানজিবল অ্যান্ড ইনট্যানজিবল, অ্যাকচুয়ালি ইট ইজ আ ক্লাসিফিকেশন আন্ডার নন কারেন্ট অ্যাসেট। মানে নন কারেন্ট অ্যাসেট আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট, আরেকটা হচ্ছে ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট। ভেরি গুড ক্লাসিফিকেশন। তাহলে এখন আমি যদি আপনাদেরকে মানে এই জায়গাটাতে যাওয়ার আগে এমনি জাস্ট আপনারা আপনাদের গুড পারফরমেন্সটা যদি কিপ আপ করেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নন কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট অ্যাসেট? কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেটের ডিফারেন্সটা কি? Current asset is like easily transferable to cash, if I'm not wrong. ওকে, ওকে। আর হোয়াট ইজ নন কারেন্ট অ্যাসেট দেন? এনিওয়ান? বাকিরা একটু হেল্প করেন ভাইয়াকে। জি, কারেন্ট অ্যাসেট তো স্যার উইথিন 1 ইয়ার হবে, আর নন কারেন্ট অ্যাসেট মোর দেন 1 ইয়ার স্যার। ওকে, এখানে আপনাদের একটা বেসিক ধারণা অনেকেরই আছে। আই নো কোয়েশ্চেন গুলা খুব সিলি, খুব ভেরি ফান্ডামেন্টাল, ভেরি বেসিক, বাট ইটস মাই প্যাটার্ন টু মানে টিচ ইউ, বিকজ এটা আপনি ঠিক মতো ক্লিয়ার না হয়ে গেলে পরবর্তীতে আর এটা ক্লিয়ার হওয়ার কোনো সুযোগ থাকে না। সো হাউ ইউ উইল লার্ন নন কারেন্ট অ্যাসেট, যেটা অ্যাকচুয়ালি লং টার্ম আমি যে অ্যাসেটটাকে বলি। তার মানে নন কারেন্ট অর লং টার্ম অ্যাসেট মিনস যেখান থেকে আপনি মোর দ্যান 12 মান্থস আপনি বেনিফিট পাবেন। আপনি বলতে আমি বুঝাচ্ছি এন্টিটি, বিজনেস। তার মানে এটার এক্সাম্পল কি হতে পারে? যেমন আপনি যদি বলেন মানে প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, ল্যান্ড, বিল্ডিং, ফার্নিচার, ফিকচার্স, all are type of examples of non-current asset, যেগুলা আপনাকে মোর দ্যান 12 মান্থ বেনিফিট প্রোভাইড করবে। এখান থেকে অনেকেই আমরা এরকম একটা ধারণা করেই থাকি, তাহলে যে অ্যাসেট গুলা 12 মান্থের নিচে হবে
সেটাকে আমরা কারেন্ট অ্যাসেট বলি, হুইচ ইজ অ্যাপারেন্টলি রাইট। বাট কারেন্ট অ্যাসেটের একটা খুব সুন্দর ডেফিনেশন আছে, ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড। কারেন্ট অ্যাসেটস, আমি যদি বলি কারেন্ট অ্যাসেট মানে আমি সিএ বললাম, আর ক্যাশ or any cash equivalent assets which are intended to convert into cash within next 12 months. That is the or next accounting year. That is the smart definition of current asset. আপনি দেখেন এটা দিয়ে আপনি সবকিছুই কভার করে যাচ্ছেন। তাহলে আমি যদি আপনাকে এখনই কোশ্চেনটা করি, cash or bank, is it a current asset? The answer is yes, it's a current asset. আমি যদি সেকেন্ড কোশ্চেন করি যে receivable, is it a current asset? The answer is yes, it's a current asset. দেখেন আগে আমরা এটা জানতাম, এখনো আমি জানি, বাট লজিকটা কি? বিকজ আমি কখনোই চাই না আমার রিসিভেবল কে 1 বছরের পরে আমি ক্যাশে কনভার্ট করতে, মানে আমি আমার রিসিভেবল কে অলওয়েজ চাই যে সে যেন আমাকে নেক্সট 12 মান্থের আগেই টাকাটা দিয়ে দেয়, যত আর্লি আমাকে টাকাটা দিবে। সেম গোস ফর if you have any FDR for 12 month or less than 12 month, FDR এটা যতই ফিক্সড ডিপোজিট হোক না কেন, ইট ইজ আ কারেন্ট অ্যাসেট, বিকজ এটা আপনি 12 মান্থের মধ্যে ক্যাশে কনভার্ট করে দিতে পারেন। or any other short term investment যেটা আপনি উইদিন 12 মান্থ ক্যাশে কনভার্ট করে মানে করে ফেলবেন, or intention আছে টু কনভার্ট ইনটু ক্যাশ, এগুলাকে আমরা বলছি কারেন্ট অ্যাসেট। তাহলে এই জিনিসটা আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে গেলাম। এবং আমরা যদি ট্যানজিবল এবং ইনট্যানজিবলের কথা বলি, ট্যানজিবলের ডেফিনেশন খুব সিম্পল, যেটার আমার ফিজিক্যাল সাবস্ট্যান্স আছে সেটাকে আমরা ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট বলি, আর যেটা আমার ফিজিক্যাল সাবস্ট্যান্স নাই সেটাকে আমরা ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট বলি। এগুলোর রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে যখন আমরা কথা বলবো তখন আরো ইন ডিটেলসে আপনি হয়তো বা এই ডেফিনেশন গুলো অথবা এই ক্লাসিফিকেশন গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। নাও আমি যদি হ্যাঁ স্যার এখানে একটা বললেন যে এফডিআর এর যে বিষয়টা এটা কারেন্ট অ্যাসেটে দিয়েছেন, তো অনেক সময় দেখা গিয়েছে স্যার এফডিআর টা যদি আমি একটু বেশি মেয়াদে করি, ওটা কি তাহলে অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসাবে ওটা কি আমার নন কারেন্ট নন অ্যাসেটে কারেন্ট চলে নন যাবে? কারেন্ট নন কারেন্ট নন কারেন্ট, বাট ইউজুয়ালি এফডিআর গুলো আসলে হ্যাঁ মানে 5 বছর মেয়াদিও হইতেই পারে, সো তখন এটা নন কারেন্টে চলে যাবে, রাইট? থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট আমরা যদি লায়াবিলিটির ক্লাসিফিকেশন গুলা বলি, মানে লায়াবিলিটি কয় ধরনের হয় ইউজুয়ালি, এটাও একই রকম ভাবে নন কারেন্ট লায়াবিলিটিস ভার্সেস কারেন্ট লায়াবিলিটিস। ওকে, তাহলে নন কারেন্ট লায়াবিলিটিস কি, মানে কোনগুলাকে আমরা নন কারেন্ট লায়াবিলিটিস বলি? এনিওয়ান? নন কারেন্ট লায়াবিলিটি আমরা কোনগুলাকে বলি, আর কারেন্ট লায়াবিলিটি কোনগুলাকে বলি, তারপরে আপনি নন কারেন্টটা আসেন। স্যার নন কারেন্ট হচ্ছে payable over a period of more than 1 year. তার মানে হচ্ছে যে লায়াবিলিটিস গুলো আপনার ইমিডিয়েটলি 12 মান্থের মধ্যে পেমেন্ট করতে হচ্ছে না, রাইট? এটাই বলছেন Right, sir. আপনি। ওকে, বাট আমি এখানে একটা কোশ্চেন করতে চাই আপনাকে অথবা আপনাদেরকে, এই যে আমি বলছি 12 মান্থের মধ্যে মানে পেমেন্ট করতে হবে না, এই 12 মান্থ আমি কখন থেকে কনসিডার করি? 12 মান্থ মানে 12 মান্থটার কাট অফ টাইমটা আমি কখন থেকে কাউন্ট করি, যে এটা কবে থেকে 12 মান্থ, মানে when it start counting? বিল রিসিভ হওয়ার দিন থেকে। মানে যেদিন আমি বিলটা পেলাম সেদিন থেকে। এগ্রিড সবাই? বাকিটা কি যখন এগ্রিড? ট্রানজাকশনটা যখন অকার্ড হয় হ্যাপেন হয় তখন থেকে ওইটাই ভাইয়া বললো, মানে যেদিন বিলটা অথবা ইনভয়েসটা আপনি রিসিভ করলেন, মানে স্যার যেদিন প্রোডাক্ট ট্রানজিশনটা হলো, যেদিন সেল হয়ে যায় ওই দিন থেকে। সেল হইলে তার লায়াবিলিটি হচ্ছে না, ইটস নাথিং রিলেটেড টু দ্য লায়াবিলিটি। আর কারো কোনো কনফিউশন এই জায়গাটাতে? আমি মানে পোলাইটলি আপনাদেরকে বলছি দ্য আনসার ইজ রং, বাট আই ওয়াজ ওয়েটিং ফর দ্য কারেক্ট অ্যান্সার। আপনারা কেউ কারেক্ট অ্যান্সারটা যদি আমাকে বলেন। সো ওকে, লেট মি হেল্প ইউ গাইস। আপনারা যারা এই ধারণাটা ছিল এতদিন, এটা ইটস রং পারসেপশন, যে আমরা যে ক্লাসিফিকেশনটা করি মানে আমার এটা কি কারেন্ট লায়াবিলিটি না নন কারেন্ট লায়াবিলিটি, এই ক্লাসিফিকেশনটা কখনোই
আমরা ট্রানজেকশন যেদিন হয় সেদিন থেকে কাউন্ট করি না, রিমেম্বার দিস। আমরা এটা কারেন্ট অর নন কারেন্ট, উই অলওয়েজ ক্লাসিফাই ইট অ্যাট এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড। মানে আমার রিপোর্টিং পিরিয়ড যদি 31st ডিসেম্বর হয়, তাহলে আমি 31st ডিসেম্বরে এসে ডিসাইড করি যে কোনটা আমার কারেন্ট লায়াবিলিটি, কোনটা আমার নন কারেন্ট লায়াবিলিটি। তার মানে 31st ডিসেম্বর সে 2025 অর 2026 হোয়াটএভার, আমি 31st ডিসেম্বরে এসে এটা ক্লাসিফাই করব। তার মানে 31st ডিসেম্বর থেকে যেটা আমার 12 মান্থের মধ্যে, মানে 31st ডিসেম্বর 25-এ যদি আমরা কাট অফ টাইম ধরি, মানে আমার রিপোর্টিং পিরিয়ড ধরি, তার মানে 31st ডিসেম্বর 26 এর মধ্যে যেগুলো আমাকে পে করতে হবে না সেটা আমার জন্য নন কারেন্ট লায়াবিলিটি। ওকে, আর যেগুলো আমাকে নেক্সট 12 মান্থ অর নেক্সট অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে পে করতে হবে সেটা আমার জন্য কারেন্ট লায়াবিলিটি। তার মানে আমি এই যে কারেন্ট এবং নন কারেন্টের যে ক্লাসিফিকেশনটা করছি, এটা আমরা করছি অ্যাট এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড। ক্লিয়ার সবাই? আমরা Yes, স্যার sir. এটা একটু ক্লিয়ার না আমি এখনো। ওকে, আমি সে আমি আপনাকে বললাম যে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হচ্ছে 31st ডিসেম্বর 2025। ওকে, আমি যখন একটা কোম্পানির ব্যালেন্স শিট প্রিপেয়ার করি আর স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করি, আমরা কোন ডেটে প্রিপেয়ার করি? এট দ্য রিপোর্টিং ডেট। এগ্রিড? ইয়েস স্যার, ইয়েস স্যার। নাও আমি যখন আপনাকে জিজ্ঞেস করব যে আমার কোনগুলা কারেন্ট লায়াবিলিটি, কোনগুলা নন কারেন্ট লায়াবিলিটি, এইটার ক্লাসিফিকেশনটা, এই যে কারেন্ট কোনগুলো নন কারেন্ট কোনগুলো, এইটা আমরা অলওয়েজ ডিটারমাইন করব এই অ্যাট দ্য রিপোর্টিং ডেটে। মানে যেই ডেটে আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করছি, যেই লাস্ট ডেটে, রিপোর্টিং ডেট বলতে আমরা বুঝি যেই ডেটের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা প্রিপেয়ার করছি at end of 31st December 2025। তার মানে আমরা 31st ডিসেম্বর 2025 এ ডিসাইড করব, আর 2025 এ আমরা ক্লাসিফাই করব কোনগুলো আমার নন কারেন্ট লায়াবিলিটিস, কোনগুলো আমার কারেন্ট লায়াবিলিটিস। সে আমি দেখলাম 31st ডিসেম্বর 2025 এ দাঁড়ায় আমার যে লায়াবিলিটি গুলো 31st ডিসেম্বর 2026 এর মধ্যে পে করতে হবে না সেগুলোই আমার নন কারেন্ট লায়াবিলিটি। আর যে লায়াবিলিটি গুলো 31st ডিসেম্বর 2026 এর মধ্যে, মানে নেক্সট 12 মান্থের মধ্যে আমাকে পে করে দিতে হবে, সেগুলো আমার জন্য কারেন্ট লায়াবিলিটি। Got it, sir. Got it. Basically 12 months from the end of the fiscal year. ইয়াস, ফ্রম এন্ড অফ দ্য ফিসকাল ইয়ার অর রিপোর্টিং পিরিয়ড যেটাকে আমরা বলি। ওকে, এখন রিপোর্টিং পিরিয়ড যদি 31st ডিসেম্বর না হয়ে আমার 30th জুন হয়, তাহলে আমার 30th জুন থেকে নেক্সট 12 মান্থ। ইট ইজ নট ফ্রম Yes, দ্য sir. ট্রানজেকশন ডে। ক্লিয়ার সবাই আমরা? Yes, sir. ওকে, যেমন স্যার ধরেন স্যার আমার 31st ডিসেম্বর 2025 এ আমার ফিসকাল ইয়ারটা শেষ হলো। হুম। হ্যাঁ, তো আমার দেখা গিয়েছে এটা জুনে হয়েছে হুম। বা জুলাইয়ে হয়েছে, তাহলে তো আমি এদিকে 6 মাস সময় পাচ্ছি। আবার 2026 ডিসেম্বরের মধ্যে যদি আমার এটা শেষ হয়, তাহলে আমি এটাকে কারেন্ট লায়াবিলিটি হিসেবে কাউন্ট করছি। বাট ফাইন্যান্স, আমরা তো জানি একটা জিনিস যে আমাদের অ্যাকাউন্টিং এর তো আর প্রতি বছর চেঞ্জ হয় না, মানে ইট ইজ আ পার্মানেন্ট, মানে আপনি চুজ করে দেন। মানে এটা হচ্ছে ইউজুয়ালি 12 মান্থ ফিক্স করাই থাকে আপনি যখন কোম্পানি, যদিও এটা কোম্পানি অনেক সময় তার প্যারেন্ট কোম্পানির সাথে অ্যালাইন করে চেঞ্জ করে, বাট চেঞ্জ করার পরে কিন্তু এটা তার আর প্রতি বছর চেঞ্জ করা যায় না, মানে ইটস নাথিং এভরি ইয়ারে চেঞ্জ হয়। অলওয়েজ এটা 31st ডিসেম্বরই থাকে অর 30th জুনই থাকে। ওকে জি স্যার। ওকে, আমরা পরের দুইটা সিম্পল ডেফিনেশনে একটু যাই। একটা হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্স, যেটা আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অর ইনকাম স্টেটমেন্ট, এটা প্রিপেয়ার করতে অ্যাকচুয়ালি এই এলিমেন্টস দুটো ইউজ করে থাকি। সো অ্যাগেইন আমি আবারও আপনাদের কাছ থেকে একটু শুনি, তারপর আমি হয়তো অ্যাড করি। সেটা হচ্ছে আপনারা কেউ একজন যদি আমাকে একটু বলেন হোয়াট ইজ ইনকাম, মানে হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইনকাম। ইনকাম বলতে আপনি কি বুঝেন? আপনার এক্সাম্পল দিয়েও আমাকে বুঝাতে পারেন, কোনো সমস্যা নেই। এনিওয়ান? Income. Anything that we earn, সরি? Sir, economic benefits. Yeah. anything that we earn, That monetary value. that we are. Yeah, that's right. So ইনকাম এবং এক্সপেন্সের ডেফিনেশনটা আসলে সিম্পল জিনিস, সেটা হচ্ছে যেটা আমরা কোম্পানি আর্ন করে, দ্যাট ইজ আ ইনকাম,
অর যেটার কারণে কোম্পানির অ্যাসেটটা ইনক্রিজ করে অর লায়াবিলিটিটা ডিক্রিজ করে, দ্যাট ইজ অলসো ইনকাম। এটাকে আপনি যদি চিন্তা করেন একইভাবে এক্সপেন্সটা হচ্ছে যেটা কোম্পানি চার্জ করে অর ইনকার্ড করে, মানে যেটার কারণে অ্যাকচুয়ালি অ্যাসেটটা কমে যায় অথবা লায়াবিলিটিটা বেড়ে যায়। যেমন আমি যখন বললাম যে ইনকাম আর্ন, সে আপনি কোন একটা প্রোডাক্ট সেল করলেন ক্রেডিটে, ওকে, অথবা কোন একটা প্রোডাক্ট আপনি সেল করলেন ক্যাশে, হোয়াটএভার। তো যখন আমি এটাকে ইনকাম বলবো, কিভাবে ইনকাম বলবো, আপনি সেল করার কারণে দুইটার যে কোনোটাই হোক, মানে যেটাই হোক, যদি এটা আপনি ক্যাশে সেল করেন তাহলেও আপনি টাকা পাচ্ছেন, মানে টাকা পাওয়া মানে কি, এটার কারণে আপনার অ্যাসেটটা বাড়ছে, মানে ক্যাশ বাড়ছে। অর অন দ্য আদার হ্যান্ড, যদি এটার কারণে এমন হয় যে না আপনার রিসিভেবল অ্যারাইজ করবে, রিসিভেবল তো আপনার জন্য অ্যাসেট, সো হোয়াট এভার দ্য সিচুয়েশন যেটা আপনার অ্যাসেটকে বাড়াচ্ছে, দ্যাট অ্যাকচুয়ালি ইনকাম। এবং এন্ড অফ দ্য ডে আমি যখন ইনকাম বলবো, অলওয়েজ রিমেম্বার ওয়ান কানেকশন উইথ দ্য ইনকাম, ইনকাম আমার প্রফিটকে বাড়ায় না কমায়, মানে ইনকাম যদি হয় আর ইনকাম যদি ইনক্রিজ করে, ইট অলওয়েজ ইনক্রিজেস আওয়ার প্রফিট, বিজনেস প্রফিট। অ্যান্ড অ্যাপারেন্টলি যেহেতু প্রফিট বেড়ে যায় তাহলে ইকুইটি বাড়ে না কমে, প্রফিট অলওয়েজ ইকুইটিটাকে বাড়ায় দেয়। সো এই কানেকশনটা একটু মনে রাখাটা ইম্পর্টেন্ট, ইটস এ ভেরি ফান্ডামেন্টাল কানেকশন। ইনকাম এটা প্রফিটকে ইনক্রিজ করে and subsequently it also increases the equity. And what about the expense? এক্সপেন্স কি করে, এটা আমার এক্সপেন্সকে বাড়ায়, দ্যাট মিন্স আমার প্রফিটকে কমায়, এবং প্রফিট যদি কমে যায় সাবসিকুয়েন্টলি এটা আমার ইকুইটিকে কমিয়ে দেয়। যদিও এই পয়েন্টটা এখানে নাই, বাট স্টিল ইউ গাইস আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে কিভাবে কাজ করে। তাহলে এই ছিল আমার এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে আমরা আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে যতটুকু টপিক কভার করলাম, আমি যদি আপনাকে ইম্পর্টেন্ট বলি, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার চ্যাপ্টার 2, দ্যাট ইজ দ্য কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। এন্ড এরপরের ইম্পর্টেন্টটাই হচ্ছে আমার এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে আমার যে এলিমেন্টস গুলো আছে সেটা আমার খুব ইম্পর্টেন্ট এখান থেকে শেখাটা। পরের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের চ্যাপ্টার গুলা খুব মানে খুবই সিম্পল এবং খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং খুব অল্প সময়ে এটা আসলে বোঝা যায়। সেকেন্ড, এরপরের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের চ্যাপ্টারটা, সরি, একটা হচ্ছে রেকগনিশন ভার্সেস ডিরেকগনিশন, এটা আমরা কথা বলি, এবং এটার সাথেই আমার কোরিলেটেড হচ্ছে মেজারমেন্ট। মানে রেকগনিশনটা যখন আমরা চিন্তা করব, রেকগনিশনের ঠিক সাবসিকুয়েন্ট পয়েন্টটাই হচ্ছে আমার মেজারমেন্ট, মানে ইটস আ কানেক্টেড থিং। মানে রেকগনাইজ মানে হচ্ছে আমি কখন এটাকে রেকর্ড করব, দ্যাট ইজ কল্ড রেকগনিশন। আর ডিরেকগনিশন মানে হচ্ছে এটা আমরা কখন রেকর্ড থেকে অ্যাকচুয়ালি রিমুভ করব, মানে এটাকে আমরা কখন অফ রেকর্ড করব, মানে রাইট অফ যেটাকে আমরা বলি। আর মেজারমেন্ট হচ্ছে এই যে আমি বললাম যে আমি এটাকে কখন রেকর্ড করব, নেক্সট মেজারমেন্ট আমাকে এনশিওর করবে, ফাইন তুমি এটাকে অ্যাসেট হিসেবে রেকর্ড করো, কোনো সমস্যা নাই, মেজারমেন্ট উইল টেল ইউ ভ্যালুটা কত হবে, মানে অ্যামাউন্টটা কত হবে, দ্যাট ইজ কল্ড মেজারমেন্ট। সেই জন্য আমি বললাম দুইটা কানেক্টেড, মানে দুইটা অ্যাকচুয়ালি কোরিলেটেড। এখন যখন আমি বলছি রেকগনিশন, ডিরেকগনিশন, মেজারমেন্ট কানেক্টেড তিনটা, তাহলে এখানে রেকগনিশন বলতে আমি কি রেকগনাইজ করব সেটা বলছি। সো রেকগনিশন মিন্স এই যে আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্টস গুলো যে দেখলাম, এই এলিমেন্টস গুলোকে আমরা কখন রেকগনাইজ করব আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, দ্যাট ইজ কল্ড রেকগনিশন। অ্যান্ড ডিরেকগনিশন মিন্স আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে কখন এই এলিমেন্টস গুলাকে রিমুভ করব। সে আমি একটা এক্সাম্পল দিয়ে যাই, অ্যাসেট, আমি আমার অ্যাসেটটা কখন রেকর্ড করব, কখন রেকগনাইজ করব, দ্যাট ইজ কল্ড রেকগনিশন। সো অলওয়েজ রিমেম্বার তিনটা জিনিস এখানে আপনাকে মাথায় রাখতে হবে রেকগনিশনের জন্য। যখন আমরা অ্যাসেটটা রেকগনাইজ করতে চাই অর রেকগনাইজ করতে হবে আমরা বলি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এইটা আমার ডেফিনেশনকে মিট করে কিনা, মানে আমার ফাইন্যান্সিয়াল এলিমেন্টস এর যে ডেফিনেশনটা, মানে অ্যাসেটের ডেফিনেশনটা মিট করে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, এইটা আমার ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ যে ক্যারেক্টারিস্টিক্স, আমরা জানি অলরেডি ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি, এটা কি রেলেভেন্ট কিনা, এটা কি ফেথফুল রিপ্রেজেন্টেশন কিনা, ওকে। অ্যান্ড নাম্বার থ্রি, এইটার কস্টটা অ্যাকচুয়ালি মেজার করা যায় কিনা, ওর কস্ট কনস্ট্রেইন্ট আমরা জানি কিনা, দ্যাট ইজ দ্য থ্রি থিং। তার মানে যখনই আমি কোনো এলিমেন্টস রেকগনাইজ করব,
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যখন আমি আমার কোনো ফাইন্যান্সিয়াল এলিমেন্টস গুলাকে ইনক্লুড করব, তখন প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল এলিমেন্টস এর ডেফিনেশন আগে মিট হতে হবে, সেকেন্ড এটা রেলেভেন্ট হইতে হবে, এবং এটা ফেথফুল হইতে হবে, এন্ড অফকোর্স এটার কস্ট অ্যাপ্লিকেবল যে ভ্যালুটা সেটা আমাকে মেজার করতে পারতে হবে অ্যাজ পার অ্যাপ্লিকেবল স্ট্যান্ডার্ড অনুযায়ী। যখনই আমরা এই জিনিসটা দেখব, তখনই আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাসেটটাকে রেকর্ড করতে পারবো, রেকগনাইজ করতে পারবো। সে আমি আমার অ্যাসেটের কথা বললাম যে অ্যাসেট আমি রেকগনাইজ করতে চাই, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, অ্যাসেটের যে ডেফিনেশন, এটা কি ইকোনমিক রিসোর্স কিনা, এটা কি আমার পাস্ট ইভেন্ট থেকে আসছে কিনা, এটার উপর আমার কন্ট্রোল আছে কিনা, দেন এই অ্যাসেটটাকে রেলেভেন্ট কিনা আমার ডিসিশন মেকিং এর জন্য, মানে ম্যাটেরিয়াল কিনা, এই অ্যাসেটটা ফেথফুল রিপ্রেজেন্টেশন কিনা, মানে এটা আমার নিউট্রাল ভাবে আমি রেকর্ড করছি কিনা, এটা আমার কোনো ইনকমপ্লিট কোনো কিছু আছে কিনা, মানে কমপ্লিট কিনা। সো এই যে আমরা ফেথফুল যে রিপ্রেজেন্টেশন গুলো দেখে আসছি, সেটা আমরা অ্যাসেসমেন্ট করে তারপরে আমি অ্যাসেটটাকে রেকর্ড করব। এখন আমি যখন অ্যাসেটটাকে রেকর্ড করলাম, যখন আমি রেকগনিশন বললাম, হোয়াট উইল বি দা মিনিং অফ ডিরেকগনিশন? ডিরেকগনিশন মানে হচ্ছে আমি আমার অ্যাসেটটাকে কখন আমার স্টেটমেন্ট থেকে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে রিমুভ করব, এক্সক্লুড করব, দ্যাট ইজ কল্ড ডিরেকগনিশন। তাহলে এটার ব্যাপারটা তো খুব সিম্পল, আমি আমার অ্যাসেটটা কখন এক্সক্লুড করব, যখন এটা আমার জন্য আর ফার্দার অ্যাসেটের ডেফিনেশন মিট করবে না। এক কথায়, যেমন আমি যদি আমার অ্যাসেটটার ইউজফুল লাইফ শেষ করে ফেলি, আর ইউজফুল লাইফ যদি শেষ হয়ে যায়, মানে যেখান থেকে আমি আর ফিউচারে এটা থেকে কোনো রিসোর্স জেনারেট হবে না, ইকোনমিক বেনিফিট পাবো না, তাহলে এটা কিন্তু আমার জন্য আর অ্যাসেট থাকবে না। একইভাবে আমি আমার রিসিভেবলকে যখন ডিরেকগনাইজ করব, ডিরেকগনাইজ করা মানে কি, আমি যখন রেকগনাইজ করেছি এটাকে আমার এখান থেকে রিমুভ করতে হবে, মানে এটা আমাকে আলটিমেটলি রিভার্স করে দিতে হবে। সো যখন রিসিভেবল আমাকে টাকাটা দিয়ে দেয়, তো দিয়ে দিলে কি আর রিসিভেবল থাকে? রিসিভেবলটা আলটিমেটলি আমার রেকগনাইজ যখন আমি করেছিলাম, তখন আমি বলেছিলাম আমি টাকাটা পাবো, যখন টাকাটা পেয়ে গেলাম তখন আমাকে ওই রিসিভেবলটা ডিরেকগনাইজ করে দিতে হবে, মানে আমার রিসিভেবলটা কমাই ফেলতে হবে, রিমুভ করে ফেলতে হবে। একইভাবে লায়াবিলিটির কথাও যদি আমি বলি, লায়াবিলিটি আমি কখন রেকগনাইজ করব, যখন ওই যে যে ক্রাইটেরিয়া গুলো আমরা বললাম ডেফিনেশন মিট করবে, ইট ইজ রেলেভেন্ট, ইট ইজ ফেথফুল। বাট লায়াবিলিটি আমরা ডিরেকগনাইজ কখন করব? ডিরেকগনাইজ তখনই করব যখন আমি আমার অব্লিগেশনটা সেটেল করে দিচ্ছি, মানে আমি আমার লায়াবিলিটিটা পেমেন্ট করে দিচ্ছি। সে আমি পেয়েবলের এক্সাম্পল যদি বলি, পেয়েবল আমি যখন রেকর্ড করেছিলাম তখন আমার জন্য অ্যাকচুয়ালি পেয়েবল ওয়াজ মাই লায়াবিলিটি, বাট যখন আমি পেমেন্ট করে দিচ্ছি তখন কিন্তু আমার এটা আর অব্লিগেশন থাকছে না, বিকজ আমার লায়াবিলিটিটা তখন রিমুভ হয়ে যাবে, কমে যাবে। দ্যাট ইজ দ্য actually definition or meaning of recognition and derecognition. এইটা আমি যদি আপনাকে ডাবল এন্ট্রির মাধ্যমে দেখাই তাহলে হয়তো বা জিনিসটা আপনি আরেকটু রিলেট করতে পারবেন। সে আমি যখন একটা অ্যাসেট রিসিভেবল যখন আমি রেকর্ড করলাম, সে রেকগনিশন অফ রিসিভেবল, তখন আপনি অ্যাকচুয়ালি ডাবল এন্ট্রিটা কি দিচ্ছেন, মানে যখন আপনি রিসিভেবলটা রেকগনাইজ করবেন, হোয়াট শুড বি দ্য ডাবল এন্ট্রি? রেকগনিশন অফ রিসিভেবল। এনিওয়ান, কেউ আমাকে হেল্প করতে পারবেন কিনা? মানে ক্রেডিট সেলস, journal or double entry for credit sales. What should be the journal entry or double entry for credit sales? মানে কি হবে এটা? Anyone? Sales credit. Receivable, debit, sales or revenue credit, right? This is the recognition of receivable. If I tell derecognition, what does mean derecognition? তার মানে আমি আমার রিসিভেবল থেকে টাকাটা পেয়ে গিয়েছি, আমি আর এই অ্যাসেটটা আমার ফার্দার এটার উপর আর কন্ট্রোল নাই। তার মানে ক্যাশ অর ব্যাংক ডেবিট, রিসিভেবলের টাকাটা যখন আমি পেয়ে গিয়েছি তাহলে রিসিভেবল ক্রেডিট। এই যে আমি যে বললাম রেকগনিশন, রেকগনিশন মিন্স আমি অ্যাসেটটা কখন অ্যাসেট হিসেবে রেকর্ড করছি। তাহলে এই যে রিসিভেবল, এটা তো আমার জন্য অ্যাসেট ছিল, রাইট? অ্যাসেট রেকগনাইজড। অ্যান্ড যখন আমি অ্যাসেটটাকে অ্যাকচুয়ালি ডিরেকগনাইজ করছি, তার মানে কি আমি আমার রিসিভেবলটাকে আমি আমার স্টেটমেন্ট থেকে রিমুভ করে দিচ্ছি, মানে আমি আমার রিসিভেবলটা আমার ব্যালেন্স শিট থেকে, স্টেটমেন্ট থেকে আমি এটা রিমুভ করে দিচ্ছি, রাইট অফ করে দিচ্ছি। দ্যাট ইজ কল্ড রেকগনিশন অ্যান্ড ডিরেকগনিশন। একইভাবে আপনি যদি পেয়েবলের কথা বলেন, সে পেয়েবল অর ক্রেডিট পারচেস,
আপনি ডাবল এন্ট্রি কি দিয়েছিলেন যখন আপনি পেয়েবল রেকগনিশনের সময় ডাবল এন্ট্রি দিয়েছেন? পারচেজ ডেবিট পেয়েবল, দ্যাট মিন্স লায়াবিলিটি রেকগনাইজড। আর যখন আমি ডিরেকগনিশন বলছি, ইট মিন্স আমাকে কি করেছে, পেয়েবল পেমেন্ট করে দিয়েছে, সরি আমি পেয়েবলকে পেমেন্ট করে দিয়েছি, তার মানে পেয়েবল ডেবিট, তার মানে লায়াবিলিটি আর অব্লিগেশন থাকলো না, ডিরেকগনাইজড। আর ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। So that is how you can actually discuss about the recognition and derecognition. আমি আবারও বলছি, খুব সিম্পল জিনিস, বাট এটাকে আপনি এভাবে রিলেট করতে পারেন। মানে আমি আবারও আপনাদেরকে বলি যে আমি আপনাদেরকে এই কথাটাই বলেছিলাম যে ইটস এ ফান্ডামেন্টাল জিনিস, বাট আই হ্যাভ টু গিভ ইউ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে এটা কিভাবে রেকগনিশন হলো এবং ডিরেকগনিশন হলো। এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমি কিন্তু কোনো ট্রানজাকশন রেকর্ড করার সময় আমি কোনো অ্যামাউন্ট রেকর্ড করিনি, মানে কোনো অ্যামাউন্ট আসলে দেইনি, মানে কোনো অ্যামাউন্ট আমি এখানে মেনশন করিনি। এই যে অ্যামাউন্টটা কি হবে এইটা আমরা ডিসাইড করি মেজারমেন্টের মাধ্যমে। মানে তাহলে মেজারমেন্টটা কি? মেজারমেন্ট উইল টেল ইউ যে আমরা আমাদের ট্রানজেকশনটা যে রেকর্ড করব এটার ভ্যালুটা কত হবে, প্রাইসটা কত হবে, অ্যামাউন্টটা কত হবে, দ্যাট ইজ কল্ড মেজারমেন্ট। ওকে, এই প্রাইসটা কত হবে এইটা আমাকে আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমাকে যেটা বলছে যে এইটা বেসিক্যালি দুই রকমের হবে প্রাইস। তার মানে আমি যখন মেজারমেন্ট করব, তার মানে আমার জন্য মেজারমেন্ট ভ্যালু কুড বি হিস্টোরিক্যাল কস্ট ভার্সেস কারেন্ট ভ্যালু। তার মানে এটাকে আমি আমার হিস্টোরিক প্রাইসেও রেকর্ড করতে পারবো, ইফ আই ওয়ান্ট আই হ্যাভ দ্যাট অপশনস, অর আমি এটাকে এটার কারেন্ট যে ভ্যালুটা আছে, মানে আমার এটার যে আজকের যে ভ্যালু, মানে টুডেজ যে ভ্যালু, সেটাতেও আমি রেকর্ড করতে পারবো। তার মানে আমার মেজারমেন্ট করার জন্য অ্যাকচুয়ালি দুইটা অপশন আমি পাচ্ছি, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট, অর যেটাকে আমরা পারচেজ প্রাইস বলি, মানে যেই প্রাইসে আমি ট্রানজেকশনটা করেছি, অর যেই প্রাইসে আমি আমার ট্রানজেকশনটা অকার্ড হয়েছে হিস্টোরিক্যালি, দ্যাট ইজ কল হিস্টোরিক্যাল কস্ট অর হিস্টোরিক কস্ট। আরেকটা হচ্ছে যে ওই ওই ট্রানজেকশনটারই অথবা ওই আইটেমটারই ওই অ্যাসেট অথবা লায়াবিলিটির আজকের ভ্যালু কত, মানে আপডেটেড প্রাইস কত, আপডেটেড ইনফরমেশনের প্রাইস কত, সেটা হচ্ছে আমার কম্পারিজনটা। সো আমি চাইলে হিস্টোরিক কস্টেও থাকতে পারি, তার মানে এটা কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন আমি যদি হিস্টোরিক কস্টের অ্যাডভান্টেজ বলি, খুব সিম্পল, এটা আমরা ইজিলি ভেরিফাই করতে পারি, এটা রিলাই করা যায়, কেননা আমি জানি যে কত টাকায় আমি এই অ্যাসেটটা পারচেস করেছিলাম। আমি এটার একটা লাইভ এক্সাম্পল দিই আপনাকে, তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে যে কিভাবে এটা ডিপেন্ড করে, মানে ডিফাইন হয় কিভাবে হিস্টোরিক কস্ট ভার্সেস কারেন্ট ভ্যালু। ধরেন আপনি একটা বিল্ডিং নিলেন, মানে বিল্ডিং এর প্রাইসটা এখন আপনি মেজার করবেন, তাহলে আপনার জন্য দুইটা অপশন, একটা হচ্ছে হিস্টোরিক কস্ট ভার্সেস কারেন্ট ভ্যালু। তাহলে আমি যদি বলি যে আমি আমার এই বিল্ডিংটা হিস্টোরিক কস্টে মেজার করতে চাই, হিস্টোরিক্যাল কস্টে, যেটাকে আমরা কস্ট বলে থাকি অ্যাকচুয়ালি, তাহলে হিস্টোরিক কস্ট মানে কি, আমি আমার এই বিল্ডিংটা যত টাকা দিয়ে কিনছিলাম 2 বছর 5 বছর হোয়াটএভার, যখন আমি এটা পারচেস করেছি, অর যেটা আমি যখন আমি প্রডিউস করি হোয়াটএভার, যদি আমি পারচেস করে থাকি তাহলে পারচেস, আর যদি এটা আমি নিজে কনস্ট্রাকশন করে থাকি তাহলে কনস্ট্রাকশন কস্ট। আমি ধরে নিলাম যেটা আমরা পারচেস করেছি, ফাইন। তাহলে যদি আমি হিস্টোরিক কস্ট কনসেপ্ট বলি, এই অনুযায়ী আমি আমার এই বিল্ডিংটাকে মেজার করব, তাহলে এইটা আমি যত টাকা দিয়ে পারচেস করেছিলাম সেই ভ্যালুটাই হচ্ছে আমার জন্য হিস্টোরিক্যাল কস্ট। বাট আমি যদি বলি এটা আমরা কারেন্ট ভ্যালুতে মেজার করব, কারেন্ট ভ্যালুতে মেজার করা মানে হচ্ছে আমি আমার ওই অ্যাসেটটাকে নতুন করে ভ্যালুয়েশন করব, পুনরায় ভ্যালুয়েশন করব, পুনরায় ভ্যালুয়েশন করে আমি আমার অ্যাসেটটাকে এটার যে কারেন্ট মার্কেটের যে ভ্যালুটা আছে সেই অনুযায়ী আমি এটাকে রেকর্ড করব। সো যখনই আপনি কারেন্ট ভ্যালুতে মেজার করবেন, তার মানে ইউ হ্যাভ অলরেডি ডিসকন্টিনিউড ইউর হিস্টোরিক কস্ট, আপনি কারেন্ট মার্কেট ভ্যালুতেই কনসিডারেশন অর কনসিডার করবেন। যখন আপনি কারেন্ট ভ্যালুতে কনসিডার করবেন, ইউ হ্যাভ 3 অপশনস টু রিফ্লেক্ট দ্য মেজারমেন্ট টু গিভ ইউ দ্য কারেন্ট ভ্যালু। এই তিনটা ভ্যালু আপনাকে একটু ক্লিয়ারলি ডিটারমাইন অর ডিফারেন্সিয়েট করতে হবে এবং সেটা আপনাকে শিখতেও হবে। আই উইল হেল্প ইউ টু লার্ন দিস। একটা হচ্ছে ফেয়ার ভ্যালু, একটা হচ্ছে ভ্যালু ইন ইউজ, আর একটা হচ্ছে কারেন্ট কস্ট। একটু
আপনাদের থেকে যদি আমি এই জায়গাটাতে এনি আইডিয়া আপনারা যদি আমাকে বলেন, হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ফেয়ার ভ্যালু, মানে ফেয়ার ভ্যালু বলতে আপনি কি বুঝেন? এনিওয়ান? ফেয়ার ভ্যালু না বুঝে থাকলে আমাকে বলবেন যে না স্যার আমি কোনো আইডিয়া নাই। The value I will receive if I sell the asset today. ওকে, এটা কি টোটাল ভ্যালু, না সেখান থেকে যদি কোনো কস্ট থাকে সেটাও আমরা মাইনাস Yeah, করতে পারবো? after deducting the cost. Yeah. Yes, ভেরি ভেরি গুড। সো আপু যেটা বললো, আমি যদি একটু এখানে এটাই লিখে নিই অথবা লিখে ফেলি, সেটা হচ্ছে আমরা কারেন্ট ভ্যালুর কথা বলছিলাম মেজারমেন্টের মধ্যে। সো ফেয়ার ভ্যালু, এইটাকে আমরা অনেক সময় মার্কেট ভ্যালু ও বলে থাকি, এবং ফর ইউর কাইন্ড ইনফরমেশন, মানে এটার জন্য একটা আলাদা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডই আছে, IFRS 13, যেটা আমরা শিখবো ফেয়ার ভ্যালু মেজারমেন্ট। বাট হোয়াট ইজ ফেয়ার ভ্যালু অর মার্কেট ভ্যালু? আপু যেটা বললো যে আমি আমার কোনো একটা অ্যাসেট অর লাইবিলিটি, হোয়াট এভার, যেটি আমি বলি, আমি যেহেতু অ্যাসেটের পার্সপেক্টিভ থেকে বললো আপু, আমি ওইখান থেকে আসি যে আমার ফেয়ার ভ্যালু বলতে আমরা বুঝি কোন একটা অ্যাসেট আমি অ্যাট মেজারমেন্ট ডেট the selling price less any selling expenses, মানে আমার ওই অ্যাসেটটা আজকের দিনে, মানে মেজারমেন্ট ডেটে আজকের মার্কেট ভ্যালু মানে হচ্ছে আমি আমার ওই অ্যাসেটটা সেল করে নেট কত টাকা পাবো। অনেক সময় এটাকে আমরা এক্সিট প্রাইসও বলে থাকি, মানে হচ্ছে আমি আজকে এই বিল্ডিংটা যদি সেল করে দেই, তাহলে সেল করে দিলে আমি কত টাকা পাবো। দ্যাট ইজ কল ফেয়ার ভ্যালু অর মার্কেট ভ্যালু। আমি নেক্সটে চলে যাব কারেন্ট কস্টের জায়গাটাতে, মানে আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি ফেয়ার ভ্যালুটা, আমি আপনাদেরকে বুঝাই বলবো, কোনো সমস্যা না, অথবা আপনারা যদি আমাকে, অফকোর্স ইউ গাইজ আর ডুইং ভেরি গুড, আমাকে বলতেই পারবেন, বাট আমি একটু ফেয়ার ভ্যালু এবং কারেন্ট কস্ট এই দুইটার অ্যাকচুয়ালি ডিফারেন্সটা আপনাদেরকে আগে ক্লিয়ার করতে চাই, তারপরে আমি ভ্যালু ইন ইউজে যেতে চাই। এনিওয়ান, আমরা ফেয়ার ভ্যালুটা কি বুঝতে পেরেছি? মানে কারো কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে? যখন আমি আমার বিল্ডিংটা কারেন্ট ভ্যালুতে দেখাবো এবং কারেন্ট ভ্যালুর যদি আমি ফেয়ার ভ্যালুটা কনসিডারেশনে নেই, তাহলে আমি ওই বিল্ডিংটা সেল করে কত টাকা পাবো, এখানে সেল করতে গেলে যদি কোনো এজেন্টকে কমিশন দিতে হয়, সে কমিশন বাদ দেওয়ার পরে নেট আমি যে টাকাটা পাই, সেটাকে আমরা বলছি ফেয়ার ভ্যালু অর মার্কেট ভ্যালু। যখন আমি এই টার্মটা ইউজ করি মার্কেট ভ্যালু, ইট মিনস আমি আমার এই অ্যাসেটটা আজকের মার্কেটে সেল করে যে টাকাটা পাবো সেটাকে আমরা বলছি, আর সেটাকে আমরা মিন করছি। বাট হোয়াট অ্যাবাউট কারেন্ট কস্ট? কারেন্ট কস্ট বলতে আমরা কি বুঝি, আর কারেন্ট কস্টের মিনিংটা অ্যাকচুয়ালি কি, মানে কি বুঝাচ্ছে আর কি মনে হচ্ছে বুঝে? ইজ ইট সামথিং লাইক আজকের দিনে ওই অ্যাসেটটা আমার অ্যাকোয়ার করতে অথবা পারচেজ করতে যে টাকাটা লাগবে? Yes, perfect. It is a replacement cost. Very well said. Replacement cost মানে হচ্ছে আমি আজকের দিনে ওই অ্যাসেটটা রিপ্লেস করতে আমার কত টাকা ইনকার করতে হবে, মানে পারচেস করতে গেলে আমার। তার মানে খেয়াল করে দেখেন, ফেয়ার ভ্যালু অর মার্কেট ভ্যালু আর কারেন্ট কস্ট দুইটা কিন্তু একদম অপোজিট, ভাইস ভার্সা। মানে হচ্ছে ফেয়ার ভ্যালু হচ্ছে আমি এক্সিট মার্কেটে, মানে আমি আমার অ্যাসেটটা সেল করে নেট কত টাকা পাবো, আর কারেন্ট কস্ট হচ্ছে আমি আমার ওই অ্যাসেটটা, মানে আমার এই বিল্ডিংটা, সেম একটা বিল্ডিং আমি কিনতে গেলে কত টাকা আমার লাগবে, আর ওই বিল্ডিংটা আমি যদি আজকে কিনতে যাই তাহলে আমার অ্যাকচুয়ালি কত টাকা পে করতে হবে, রিপ্লেস করতে কত টাকা লাগবে, দ্যাট ইজ কল কারেন্ট কস্ট। তার মানে আমি যদি আমার এই ফেয়ার ভ্যালু এবং কারেন্ট কস্টটা দুইটা প্রপারলি আলাদা করে বুঝে যাই, ভ্যালু ইন ইউজটা থাকে অ্যাকচুয়ালি জাস্ট সেপারেট কনসেপ্ট, যেটা আমরা ইন ফিউচারে ভ্যালু ইন ইউজটা আমরা আরো ডিটেলসে ক্যালকুলেশন সহ IAS 36 ইম্পেয়ারমেন্ট লস, এইটা একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এখানে আমরা শিখবো হাউ টু ক্যালকুলেট ভ্যালু ইন ইউজ। বাট আমাকে এইটা আগে, মানে এই ভ্যালু ইন ইউজে যাওয়ার আগে আমাকে এটা কনফার্ম করতে হবে ইউ গাইজ আন্ডারস্টুড দ্য মিনিং অফ ফেয়ার ভ্যালু অ্যান্ড কারেন্ট কস্ট, মানে এই দুটো আপনারা বুঝতে পেরেছেন কিনা? ইজ দ্যাট যে ফেয়ার ভ্যালুটা আমি আমার সেলের ক্ষেত্রে ইউজ করতেছি এন্ড কারেন্ট কস্ট আমরা কি বলবো না, আমি পারচেজ আমি করার আমি ক্ষেত্রে বুঝছি ইউজ বুঝছি করছি? আপনার পয়েন্টটা। না, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আপনি আপনার
প্রপার্টিটাকে, মানে আপনি আপনার বিল্ডিংটাকে, যে বিল্ডিংটার ভ্যালুয়েশন আপনি করছেন, আপনি আপনার বিল্ডিংটাকে কারেন্ট ভ্যালুতে এখন মেজার করবেন। ইফ আপনার আইএস আপনাকে রিকমেন্ড করে এটা ফেয়ার ভ্যালুতে মেজার করতে, তার মানে আপনি আপনার ওই বিল্ডিংটার ভ্যালু, যেটা মার্কেট ভ্যালু, যেটা সেল করে যে টাকাটা পাবেন, সেই ভ্যালুটা আপনাকে মেজার করতে হবে। এটা কখনোই হবে না যে আপনাকে এই তিনটা ভ্যালুর যে কোনো, মানে আলটিমেটলি দুইটা আপনি চুজ করতে পারবেন। সো আপনি যে কোনো একটাতে আপনি ফেয়ার ভ্যালু ইউজ করলেন, তখন আপনাকে ফেয়ার ভ্যালু ডেফিনেশন অনুযায়ী যেতে হবে। অর কোনো আইএস আপনাকে বললো যে এটা আপনি কারেন্ট কস্ট মডেলে যেতে পারবেন, তখন আপনি কারেন্ট কস্ট মডেলে হয়তো এটা অ্যাপ্লাই করবেন। বাট আপনার পরের পয়েন্টে যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে হ্যাঁ, আমি যখন ভ্যালুটা মেজার করি, মেজার করার ক্ষেত্রে লাইক আমি আমার অ্যাসেট সেল করে যত টাকা পাবো সেটাকে আমরা বলছি ফেয়ার ভ্যালু, আর ওই অ্যাসেটটা কিনতে গেলে কত টাকা লাগবে সেটাকে আমরা বলছি কারেন্ট কস্ট। দ্যাটস ইউর আন্ডারস্ট্যান্ডিং, মিস কারেন্ট? Yes, understood, sir. Thank you. Okay, now let's understand what is the স্যার value. একটা ইস্যু একটু জানা ছিল, যদি হ্যাঁ। এটা রিলিভ কিনা বলতে পারছি না। যেমন ধরেন স্যার আমার একটা এসেট, হ্যাঁ, হুম এসেটটা দেখা গেছে আমি বন্ধক রেখেছি। হুম তো স্যার যখন আমি এটা আবার রিপ্লেস করছি, মানে আমি আবার এটা বন্ধকটা ছাড়াতে যাচ্ছি, হুম হ্যাঁ, তখন কি এটা রিপ্লেসমেন্ট কস্ট হিসেবেই আমরা মানে কাউন্ট করবো, বা এই ধরনের কোনো রিবেট? না 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 না, তখন ওইটার ক্ষেত্রে আপনি এটা এটা অ্যাকচুয়ালি আপনার ওই মর্টগেজে লেখাই থাকবে যে আপনি কত টাকা দিয়ে অ্যাকচুয়ালি ওইটা ওইটা সেপারেট ভাবেই ট্রিট হবে। এবং আপনি মর্টগেজটা যখন ছাড়াতে যাবেন তখন দ্যাট উইল বি মানে মেনশন আপনার ওই লোন ইয়েতে যে কত টাকা দিয়ে আপনাকে অ্যাসেটটা ছাড়াতে হবে, and সেটার জন্য ফেয়ার ভ্যালুটা কুড বি কনসিডারেবল, নট দ্য রিপ্লেসমেন্ট কস্ট। থ্যাংক ইউ স্যার। Okay. Now, what should be the meaning of value in use? দেখেন এটার নামটা আপনি একটু যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে আপনি এটা বুঝতে পারবেন। ভ্যালু ইন ইউজ মানে আপনি আপনার অ্যাসেটটা ইউজ করে কতটুকু ভ্যালু পাচ্ছেন, দ্যাট ইজ দ্য ইনডিরেক্ট মিনিং অফ ভ্যালু ইন ইউজ। মানে আপনি আপনার এই বিল্ডিং অফকোর্স ইউজ করে কিছু না কিছু বেনিফিট পাবেন, কিছু না কিছু ভ্যালু আপনার জেনারেট হবে। এই যে বেনিফিট গুলা জেনারেট হবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই বেনিফিট গুলা তো আর মানে ইমিডিয়েট 1 ইয়ারেই বেনিফিট এই জেনারেট হবে না, এটা তো ওভার দ্য ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট আপনার এই বেনিফিট গুলা জেনারেট হবে। সো যখন আমি আমার বিল্ডিংটা ইউজ করব, সো আমি যে ফিউচারে যে বেনিফিট গুলা পাবো, সেই বেনিফিট গুলার যে ভ্যালু, এই বেনিফিট গুলাকে আমি যখনই আমার ভ্যালুতে কনভার্ট করব, এন্ড হোয়েনেভার উই কল ইট ভ্যালু, ইট মিনস দ্য প্রেজেন্ট ভ্যালু। মানে আমরা এটাকে বলছি যে আমি আমার অ্যাসেটটা ইউজ করে যত ভ্যালু ইন ফিউচারে জেনারেট হবে, যত বেনিফিট আমার ইন ফিউচারে জেনারেট হবে, এইটার যে প্রেজেন্ট ভ্যালু, সেটাকে আমরা বলছি ভ্যালু ইন ইউজ। সো ভ্যালু ইন ইউজ মিনস প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ইকোনমিক বেনিফিটস, ইনফ্লো অর আউটফ্লো, মানে নেট ইনফ্লো যেটাকে আমরা বলি, মানে আপনার টোটাল ইনফ্লো থেকে টোটাল আউটফ্লো বাদ দিলে যেটা থাকবে সেটার যে প্রেজেন্ট ভ্যালু। ডু ইউ নো হোয়াট ইজ প্রেজেন্ট ভ্যালু? আই থিঙ্ক ইউ গাইজ অলরেডি নো হোয়াট ইজ প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে কি? What is present value? Anyone? No idea. প্রেজেন্ট ভ্যালু বলতে আমরা যেটা বুঝি, যেমন আমি 5 বছর পর অর 10 বছর পর যদি বলি 10 লাখ টাকা 10 বছর পর পাবো, 10 লাখ টাকা 10 বছর পরের ভ্যালু আর আজকের ভ্যালু দুটো কি সেম? না স্যার। তার মানে দেয়ার ইজ আ টাইম ভ্যালু অফ কম্পোনেন্ট, মানে আমার ফিউচারে যে ক্যাশ ফ্লোটা হবে সেটার ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালুর মধ্যে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে আমরা বলি টাইম ভ্যালু অফ মানি। তার মানে আমার এই ফিউচার ক্যাশ ফ্লোটাকে প্রেজেন্ট ভ্যালুতে মানে আজকের ভ্যালুতে আনার যে প্রসেসটা, যেটাকে আমরা ডিসকাউন্টিং বলি, তার মানে আমার ফিউচার ভ্যালুটাকে ডিসকাউন্টিং করে আজকের ভ্যালুতে আনার যেই আমার টুডেজ যে ভ্যালুটা, সেটাকে আমরা বলছি প্রেজেন্ট ভ্যালু। সো প্রেজেন্ট ভ্যালু ইজ সো সিম্পল, ইট ইজ আ ডিসকাউন্টেড ভ্যালু অফ ফিউচার ভ্যালু, মানে আমার ফিউচার ভ্যালুটাকে কনভার্ট করে ডিসকাউন্ট করে আমি আজকের যে ভ্যালুটা আমি বলছি সেটাই। যেমন 10 বছর পরে যদি আমি 10 লাখ টাকা পাই, অফকোর্স এটা আজকের ভ্যালু কখনোই 10 লাখ টাকা হবে না,
অফকোর্স এটা আমার অনেক কম হবে। অথবা আমি যদি 20 বছর পরে 20 লাখ টাকা পাই, সেটা মানে 20 লাখ টাকা 20 বছর পরের ভ্যালু আর আজকের ভ্যালু কখনোই সেম না। এই কনসেপ্টটাকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু, এই কনসেপ্টটাকে আমরা বলি টাইম ভ্যালু অফ মানি। সো আমরা কিভাবে এটা করব সেটা অফকোর্স IS36 আমরা শিখবো ইনশাল্লাহ, বাট কনসেপ্টটা কি সেটা আমরা এখানে একটু ডিসকাস করার ট্রাই করলাম। সো মেজারমেন্ট আমি অনেক সময় দিলাম, বাট মেজারমেন্টটা একটু মনে রাখার জন্য এখানে দুইটা মেথড ছিল, একটা হচ্ছে হিস্টোরিক কস্ট, একটা কারেন্ট ভ্যালু। হিস্টোরিক কস্ট সেটা আমরা জানলাম, কারেন্ট ভ্যালু, তিনটা ভ্যালু এখানে আমরা কনসিডার করি, ফেয়ার ভ্যালু, ভ্যালু ইন ইউজ, কারেন্ট কস্ট। এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। হিস্টোরিক কস্টের যে অ্যাডভান্টেজ গুলো ছিল, এটা অথেন্টিক, এটা রিলায়েবল, এটা ভেরিফায়েবল, এবং এটা ইজিলি আমরা মেজার করতে পারি, মানে এটা কম্পারেবলটাও অনেক ইজি। বাট কারেন্ট ভ্যালুটা এগুলাই জাস্ট অপোজিট, বিকজ আমার কারেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমি যখন ফেয়ার ভ্যালু বলছি এখানে অনেক জাজমেন্টাল ব্যাপার থাকে, সো এখানে অনেক ভেরিফায়াবিলিটি, কম্পারেবিলিটি হয়তো বা একটি ইম্প্যাক্ট ফেলে। সো দ্যাটস দ্য থিং ইউ ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড ফ্রম মেজারমেন্ট পার্ট। এরপরের যে দুইটা চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার ইজ কমপ্লিটলি মানে কানেক্টেড টু ইউর পারফরমেন্স থিং অ্যান্ড প্রেজেন্টেশন থিং। 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার্স, অ্যান্ড লাস্টের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ক্যাপিটাল মেইনটেনেন্স। প্রেজেন্টেশন ডিসক্লোজার্সটা আমরা এখানে খুব ডিটেলসে আসলে না গেলেও হয়, বিকজ এটার জন্য আমরা একটা নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড শিখবই এখন, যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা অলরেডি আপডেটেড, যেটা প্রিভিয়াসলি IS1 ছিল, প্রেজেন্টেশন অ্যান্ড প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, যেটা আমরা অনেকেই হয়তো বা জানি, এটা অলরেডি আপডেটেড টু IFRS 18। আমরা এখন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশনটা শিখি অর্ধেকই, সেটা বেসিক্যালি IFRS 18 অনুযায়ী আমরা করে থাকি। সো এখানে অ্যাকচুয়ালি কি বলা হয়, এখানে আমরা জানি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে উই নো যে এখানে আমার একটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দুইটা পার্ট থাকে। একটা পার্টে হচ্ছে আমরা যেটা প্রফিট অ্যান্ড লস যে কম্পোনেন্ট গুলো সেটা আমরা এখানে কনসিডার করি, আরেকটা কম্পোনেন্ট থাকে যেটা আমার আনরিয়েলাইজড অর রিভ্যালুয়েশনের পার্ট, সেই জিনিসটা আমরা কনসিডার করি। সো এই পুরো ব্যাপারটাই আপনারা যখন IFRS 18 নিয়ে আমরা কথা বলবো আর IS16 এর পয়েন্টটা নিয়ে কথা বলবো, ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড। বাট প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার বলতে আমরা বুঝি যে এখানে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যেই কম্পোনেন্ট গুলো আছে সেটা আমরা কিভাবে প্রেজেন্ট করবো। যেমন আপনি যদি বলেন স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, এটার একটা ফরম্যাট আছে যেটা আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস যখন প্রেজেন্টেশনটা দেখবো তখন আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস উই স্টার্ট উইথ রেভিনিউ, দেন গ্রস কস্ট অফ সেলস, দেন গ্রস প্রফিট, দেন অপারেটিং এক্সপেন্স, তারপর আমরা ইন্টারেস্ট বাদ দিয়ে আমরা দেন ট্যাক্স বাদ দেই, তারপর আমরা প্রফিট আফটার ট্যাক্স পাই। সো এই যে প্রেজেন্টেশনটা এন্ড ফাইনালি এটাকে এক্সপ্লেন করার জন্য উই প্রোভাইড অ্যাডিকুয়েট ডিসক্লোজার্স, নোটস আকারে আমরা প্রোভাইড করি। এই জিনিসগুলোকে আমরা আসলে এই চ্যাপ্টারের আন্ডারে কভার করতে পারি, এবং আমরা জানি যে আমরা আমাদের প্রেজেন্টেশন ডিসক্লোজার এমন ভাবে প্রোভাইড করি যাতে এটা আমার ইউজারদের ডিসিশন মেক করতে হেল্প করে। সো দ্যাটস দ্য কম্পোনেন্ট ওভার হিয়ার। এন্ড দ্য লাস্ট চ্যাপ্টার মানে দ্যাটস বেসিক একটা ফর্মুলার ব্যাপার, এবং ক্যাপিটাল মেইনটেনেন্সের এখানে জাস্ট ছোট্ট দুইটা জিনিস এখানে আপনারা জাস্ট দুইটা ডিফারেন্সটা বুঝতে পারলেই হবে, নাথিং মোর দ্যান দ্যাট। এন্ড আফটার দ্যাট আমরা আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে যে কোয়েশ্চেন প্র্যাকটিস করার, আমাদের বিপিপি এক্সাম কিট থেকে আমরা এই কোয়েশ্চেনটা আজকে প্র্যাকটিস করলে আজকের জন্য হোপফুলি আমাদের ক্লাস শেষ ইনশাল্লাহ। সো নাও ক্যাপিটাল মেইনটেনেন্স, হোয়াট ইজ দিস? ক্যাপিটাল মেইনটেনেন্স বলতে আমরা যেটা বুঝি অ্যাকচুয়ালি, এইটা আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটাকে মেজার করতে হেল্প করে। সো ইউজুয়ালি একটা কোম্পানি দুই ধরনের ক্যাপিটাল থাকে, আরো ক্যাপিটাল থাকে, হিউম্যান ক্যাপিটাল থাকে, বাট অ্যাজ পার ফাইন্যান্সিয়াল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমরা এটাকে দুইটা ভাগে ক্লাসিফাই করি। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেইনটেনেন্স, মানে দুইটা ভাবে আমরা এটার পারফরমেন্সটা মেজার করি। আরেকটা হচ্ছে অপারেটিং অর ফিজিক্যাল ক্যাপিটাল মেইনটেনেন্স। ওকে, সো ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেইনটেনেন্স, হাউ ইট মেজার্স, মানে এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কিভাবে আমাদের ক্যাপিটাল মেইনটেনেন্সটা মেজার করি। মানে ক্যাপিটাল মেইনটেনেন্স বলতে আমরা যেটা বুঝি, আমি যদি এটার বাই লিটারাল মিনিংটা বলি, যে আমি আমার বিজনেসে যে দুই ধরনের ক্যাপিটাল আছে, আমি আবারও বলছি আমার বিজনেসে দুই ধরনের ক্যাপিটালের কথা বললাম, মানে এর বাইরেও ক্যাপিটাল থাকতেই পারে, হিউম্যান ক্যাপিটাল থাকে, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল থাকে, বাট এই যে আমার অ্যাজ পার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অনুযায়ী যে দুই ধরনের ক্যাপিটালের কথা বলছে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অ্যান্ড আরেকটা হচ্ছে অপারেটিং অর ফিজিক্যাল ক্যাপিটাল মেইনটেনেন্স। এইটা অ্যাকচুয়ালি আমাকে কি বুঝাচ্ছে, মানে এটা আমি কি এই মেইনটেনেন্সটা অ্যাকচুয়ালি আমি মানে কি কাজে হেল্প করবে, অথবা এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি কি মেজার করব? সিম্পল কথা,
আমার কোম্পানির প্রফিটেবিলিটির ইভালুয়েশনটা, পারফরমেন্সটা, এটা মেজার করার জন্য আমরা দুইভাবে অ্যাকচুয়ালি এটা মেজার করতে পারি, মানে দুইভাবে আমরা এখানে ইভালুয়েট করতে পারি। একটা হচ্ছে বেসড অন ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি নেট অ্যাসেট অর ইকুইটি। ওকে, নেট অ্যাসেট অর ইকুইটি, মানে বেসড অন নেট অ্যাসেট অর ইকুইটি। যদি একটু নর্মালি চিন্তা করি, যদি একটা কোম্পানির ইকুইটি মানে বছরের শুরুতে যা ছিল তা থেকে যদি বছরের শেষে মানে এন্ড অফ দ্য ইয়ার বেড়ে যায়, মানে ইনক্রিজ করে, আদার দেন ইনজেক্টিং নিউ ক্যাপিটাল, মানে ওনার নতুন করে কোনো টাকা ইনজেক্ট করে নাই, বাট তারপরেও আমার যেই ক্লোজিং নেট অ্যাসেট, ক্লোজিং নেট অ্যাসেট বলতে আমরা বোঝাচ্ছি ইকুইটি ইজ হায়ার দেন ওপেনিং নেট অ্যাসেট। ওকে, যদি একটা কোম্পানির ক্লোজিং নেট অ্যাসেট বেড়ে যায় মানে ইনক্রিজ করে, গ্রেটার হয় দেন ওপেনিং নেট অ্যাসেট, আমি অ্যামাউন্ট সহ বুঝি, ধরেন আমার ক্লোজিং নেট অ্যাসেট দাঁড়াইলো $1,20,000, বাট বছরের শুরুতে আমার নেট অ্যাসেট ছিল 1 লাখ। আমি কি বললাম? উইদাউট ইনজেক্টিং মানে উইদাউট ইনভেস্টিং নিউ ক্যাপিটাল, উইদাউট ইনজেক্টিং নিউ ক্যাপিটাল অর ইকুইটি। হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে এখানে বিজনেসটা মানে আমার এই বছর বিজনেসটা কি করছে, প্রফিট করছে না লস করছে? মানে হোয়াট ইজ ইউর টেক ফ্রম দিস সিনারিও? প্রফিট স্যার। ইউ নো দ্য বেসিক কনসেপ্ট যে আমার ইকুইটি যদি বছরের শুরুতে যা ছিল তার থেকে যদি বছরের শেষে এটা বেড়ে যায়, ইট মিনস অফকোর্স অবভিয়াসলি বিজনেস মেড আ প্রফিট অফ কত টাকার প্রফিট করছে? $20,000। আদারওয়াইজ তো এটা আমার ইকুইটি বাড়ার কথা না। মানে আমরা কি জানি ইকুইটি কখন বাড়ে? ইদার নতুন করে কোনো ইকুইটি ইনজেক্ট করলে, যদি কেউ ক্যাপিটাল ইনজেক্ট করে মানে ওনারা যদি নতুন করে কোনো টাকা ইনভেস্ট করে সেটার কারণে আমার ইকুইটি বাড়ে, অর বিজনেস যদি প্রফিট করে তাহলে আমার ইকুইটি বাড়ে। তার মানে খেয়াল করে দেখেন, বেসড অন দ্য ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেনটেন্যান্স উই ক্যান কল, মানে উই ক্যান টেক দিস নোট ফ্রম হিয়ার যে বিজনেসের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেনটেন্যান্সটা লাস্ট ইয়ার ওয়াজ এফিশিয়েন্ট, গুড। কেননা তার বছরের শুরুতে যে ক্যাপিটাল দিয়ে বিজনেসটা শুরু করছে, বছর শেষে এই ক্যাপিটালটা বাড়ছে। সো দ্যাট ইজ হাউ ইউ মেজার your capital maintenance. That means based on the financial capital maintenance, your performance was better, your performance was good compared আপনি আগের বছর কতটুকু বাড়ছে সেটার সাথে কম্পেয়ার করলে। So that is the meaning of financial capital maintenance. Okay. On the other hand, if you measure the performance, so আমি আবারও বলছি এই ক্যাপিটাল মেইনটেনেন্স ইটস অল অ্যাবাউট আপনার পারফরমেন্সটা মেজারমেন্ট কিভাবে হচ্ছে। দ্যাটস দ্য কমন বেসিক মিনিং অফ capital maintenance. Operating or physical capital maintenance, how you will evaluate this? এইটা মেজার হয় based on the production capacity. Say last year production capacity annually maybe 100,000 unit, মানে আপনি আপনার অ্যাসেটটা ইউজ করে মানে আপনার মেশিনারি ইউজ করে আপনি গত বছর টোটাল প্রোডাকশন প্রডিউস করতে পারতেন। মানে তার মানে ফিজিক্যাল ক্যাপিটাল মেইনটেনেন্সটা কারা ইউজ করতে পারবে? যারা ম্যানুফ্যাকচারিং, তার মানে যারা সার্ভিস ইন্ডাস্ট্রি তারা কখনোই ফিজিক্যাল ক্যাপিটাল মেইনটেনেন্স অ্যাকচুয়ালি মেজার করতে পারবে না। তাহলে আমরা যেটা দেখলাম যে লাস্ট ইয়ার তার প্রোডাকশন ক্যাপাসিটি ছিল মানে তার মেশিন ইউজ করার মাধ্যমে সে ম্যাক্সিমাম প্রোডাকশন করতে পারতো 1,000 ইউনিট, আর করছে 1,000 ইউনিট। But current year, the production capacity deteriorated to maybe 70,000 unit. তাহলে what happened over here? মানে গত বছর তার ফিজিক্যাল ক্যাপিটাল ইউজ করার আর ফিজিক্যাল ক্যাপিটাল ইউটিলাইজ করার যে ক্যাপাসিটি ছিল
এই বছর কিন্তু ক্যাপাসিটি কমে গেছে, মানে রিডিউস করছে, ডিক্রিজ করছে। তার মানে গত বছরের থেকে এই বছরে তার ক্যাপিটাল মেইনটেনেন্স, অপারেটিং ক্যাপিটাল মেইনটেনেন্স, মানে অ্যাসেট ইউটিলাইজ করার, মেশিনারি ইউটিলাইজ করার ক্যাপাসিটিটা কমে গেছে, মানে পারফরমেন্সটা কমে গেছে। দ্যাট ইজ হাউ ইউ মেজার ইউর অপারেটিং অর ফিজিক্যাল ক্যাপিটাল মেইনটেনেন্স। দেখেন, দুইটা দিয়ে আমরা পারফরমেন্স মেজার করছি, দুইটা দিয়ে আমরা ইভালুয়েট করছি যে কোম্পানির পারফরমেন্স কেমন হয়েছে। একটা হচ্ছে যেটা আমাকে হেল্প করে বেসড অন ইকুইটি, মানে বেসড অন নেট অ্যাসেট। আরেকটা আমাকে অ্যাকচুয়ালি ইভালুয়েট করতে বলে বেসড অন দ্য ফিজিক্যাল অ্যাসেট ইউটিলাইজেশন। আমার অ্যাসেট ইউটিলাইজ করে, আমি আমার অ্যাসেট ইউজ করে কতখানি ক্যাপাসিটি আর কতখানি ইউনিট অফ প্রোডাকশন আমি গত বছর করতে পেরেছি এন্ড এই বছর কত করতে পারছি। সো দ্যাট ইজ হাউ ইউ উইল মেজার ইউর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মেইনটেনেন্স এন্ড অপারেটিং অর ফিজিক্যাল ক্যাপিটাল মেইনটেনেন্স। Is there any confusion regarding the last chapter of conceptual framework, financial capital maintenance and physical or operating capital maintenance? Anyone? স্যার একটা কোয়েরি ছিল। বলেন ভাই। আচ্ছা স্যার, ধরেন একটা কোম্পানি আমার হিস্টোরিক্যাল কস্ট অনুযায়ী প্রথমে আমার মেজার করছে, পরবর্তীতে কি যখন আমার দেখা গেছে না আমি হিস্টোরিক্যাল কস্ট অনুযায়ী যদি আমি করতে যাই, আমি আলটিমেটলি লসে যাচ্ছে, গেইন করতে পারছি না, তখন কি আমি কারেন্ট ভ্যালুর যে কোনো একটা যেটাতে আমার জন্য ভালো হয় বা কোম্পানির জন্য ভালো হয় ওইটাতে কি পারবেন, মানে ওইটাতে আমার আইএসবি অনুযায়ী কোনো রাইট? না না, যদি আপনাকে আইএস ওইটা অ্যালাউ করে, যেমন আমি এই কথাটা এই পয়েন্টটা শেষ হলে আমি বলবো, যদি আপনাকে আইএস অ্যালাউ করে, সে আইএস 16, ইউ গাইজ মেবি হার্ড অ্যাবাউট রিভ্যালুয়েশন মডেল। সো রিভ্যালুয়েশন মডেলটা কিন্তু এটা আমার ওই কারেন্ট ভ্যালু মডেল, যেটা মানে কারেন্ট ভ্যালুর যে ফেয়ার ভ্যালু আর মার্কেট ভ্যালু, সেটারই কিন্তু একটা মডেলকে আমরা বলি রিভ্যালুয়েশন মডেল। সো আমি এটা করতে পারবো, বাট এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যখন আমি আমার কোনো ট্রানজেকশন, কোনো আইটেম আমি আমার হিস্টোরিক্যাল কস্ট থেকে সুইচ করে আমি কারেন্ট ভ্যালুতে চলে আসব, আই উইল নেভার গেট ব্যাক টু হিস্টোরিক্যাল কস্ট। ক্লিয়ার? মানে কথাটা বুঝতে পারছি? মানে একবারই মানে ইট ইজ আ ওয়ান ওয়ে রোড, মানে এটা ওই যে আমরা বলি না রাস্তার ক্ষেত্রে ওয়ান ওয়ে, ইট ইজ আ ওয়ান ওয়ে, দেয়ার ইজ নো ওয়ে ব্যাক। মানে আপনি একবার যখন হিস্টোরিক কস্ট থেকে কারেন্ট ভ্যালু, সো ইটস আ ফান্ডামেন্টাল থিং, মানে আপনি একবারই চুজ করতে পারবেন। সো যখন আপনি কারেন্ট ভ্যালুতে চলে আসেন, ইউ হ্যাভ নো ফার্দার অপশন টু গেট ব্যাক টু ইউর হিস্টোরিক্যাল কস্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, নাও the last question to you guys, আমরা জাস্ট চলে যাব আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিসে। শুরু করার আগে, say there is a situation where there is no particular accounting standard like IS, IFRS, এটা অ্যাভেলেবল নাই, সেই ক্ষেত্রে আমরা কি ফলো করব? মানে যেহেতু আইএস আইএফআরএস নাই, সেক্ষেত্রে আমরা কোন গাইডেন্সটা ফলো করব? ওকে, লেট মি গিভ ইউ দ্য আনসার। যদি কোনো সিচুয়েশনে আইএস আইএফআরএস অ্যাপ্লিকেবল অ্যাভেলেবল না থাকে, then we can go for conceptual framework. Okay, so that was the first question. Second question, if there is any conflict of any situations, like একটা সিচুয়েশনে আপনাকে আইএস আইএফআরএস একটা কথা বলছে, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হয়তো বা অন্যভাবে বলছে, আপনি তখন কোনটাকে প্রায়োরিটি দিবেন, মানে কোনটাকে আপনি ফলো করবেন আর কোনটাকে আপনি এমফাসিস দিবেন টু অ্যাপ্লাই? আমি আমার কোশ্চেনটা বুঝাতে পারিনি। স্যার একটু কোশ্চেনটা রিপিট করলে ভালো হয়। কোশ্চেনটা হচ্ছে একটা সিচুয়েশন যেখানে আইএস আইএফআরএস এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে কনফ্লিক্ট হয়েছে, মানে একই সিচুয়েশনে আইএস আইএফআরএস এর একটা গাইডেন্স আছে, আবার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা গাইডেন্স আছে। নাও আপনি কোনটা ফলো করবেন? আপনি কি আইএস আইএফআরএস টাকে বেশি প্রায়োরিটি দিবেন, মানে আইএস আইএফআরএস টা ফলো করবেন, নাকি আপনি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ফলো করবেন? স্যার যেটা আমার বিজনেসকে বেনিফিট দিবে আমি ওইটাই ফলো করব। বিজনেসকে বেনিফিট দিবে এটা কখনোই করতে পারবেন না, কারণ বিজনেসকে বেনিফিট দেওয়াটা
অ্যাকচুয়ালি আপনার কনসেপচুয়াল মেন ফ্রেমওয়ার্কটা পারপাস কি না। দ্য রাইট আনসার হবে স্যার? বিকজ কোনটা? আইএসআইএফআর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটাই স্যার অ্যাকসেপ্ট করবো, বিকজ আইএসআইএফআরএস কিন্তু বেসিক্যালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটারই একটা ভার্সন, মানে আচ্ছা, রিফাইন্ড এন্ড না না, ডিসিপ্লিন ভার্সন। আমি এই I জায়গাটাই think IFRS will prevail. আচ্ছা, IFRS আমি will আমি এই prevail. জায়গাটাই ক্লিয়ার করি আপনাদেরকে। হ্যাঁ, so conceptual framework, it is a foundation of ISIFRS. Please try to understand. মানে যদি কোন সিচুয়েশনে আমার পার্টিকুলারলি কোন সিচুয়েশনটা ISIFRS আমাকে গাইড করে, we always have to go for ISIFRS because ISIFRS is our ultimate guideline. মানে যেমন আপনি যদি ধরেন ইনভেন্টরি নিয়ে IS2 আছে অলরেডি, আই হ্যাভ টু ফলো IS2, মানে IS2 হচ্ছে আমার মেইন গাইডেন্স। তার মানে যখন কোন একটা সিচুয়েশন অর ট্রানজাকশন অর কোন একটা ইভেন্ট থাকবে যেখানে আমার ISIFRS অ্যাভেলেবল, I will definitely have to follow ISIFRS. ক্লিয়ার গাইস? সো আমি আপনাদের কোশ্চেনটা করছি আসলে কনফিউজ করার জন্যই, এন্ড ইউ গাইস অনেকেই কনফিউজড হয়ে গেছেন। মানে অলওয়েজ রিমেম্বার ISIFRS is my ultimate guidance, মানে it's the only guidance that I need to follow because conceptual framework is a framework, it's a মানে just a structure, nothing specifically said যে এখানে আপনি খেয়াল করে দেখেন সে আপনি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলছেন, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি করবেন সেই ব্যাপারে কি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে কোনো গাইডেন্স আপনার এখানে বলছে স্পেসিফিক্যালি? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নিয়ে কি হবে? বাট IS16 কিন্তু আপনাকে অলরেডি গাইড করছে যে হোয়াট ইজ দ্য রেকগনিশন, মেজারমেন্ট, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, ডিরেকগনিশন অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। তার মানে ইউ হ্যাভ টু ফলো IS16 at first, মানে ফর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। So that was my question. মানে কোশ্চেনটা খুব সিলি বাট ইটস আ ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন আপনি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং ISIFRS এর মধ্যে কোনো কনফ্লিক্ট হবে অর কনফিউশন থাকবে, অলওয়েজ গো ফর ISIFRS anyway, anytime. Okay, now আমরা বিপিপি এক্সাম কিট থেকে লেটস সি কয়টা কোশ্চেন আছে। খুব বেশি কোশ্চেন থাকার কথা না, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসলে 5-6টা কোশ্চেন থাকে, মেবি ইট উইল টেক অ্যারাউন্ড 5 to 10 minutes maximum. So hopefully you guys will tolerate me till আরো 10 মিনিট অথবা 12 মিনিট। সো এখানে আপনাদেরকে আমি একটু মানে আপনাদেরকেও কন্ট্রিবিউট করতে বলবো, মানে রিকোয়েস্ট করব আপনারাও যদি একটু নিজেরা অ্যাসেসমেন্টটা করে নেন তাহলে হয়তো বা কোশ্চেনের আনসারটা করাটা ইজি হয়ে যাবে, মানে আপনারা বুঝতেও পারবেন যে আসলে কি হবে ডেফিনেশন অনুযায়ী। সো নাম্বার 1, which of the following would meet the conceptual framework definition of a liability? মানে এখানে আপনাকে এই চারটা সিচুয়েশন থেকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের লায়াবিলিটির যে ডেফিনেশনটা আছে সেটা অনুযায়ী কোনটা লায়াবিলিটির ডেফিনেশন মিট করে, মানে এক কথায় চারটার মধ্যে কোনটা অ্যাকচুয়ালি আপনার লায়াবিলিটি। সিম্পল কথা, একটু দেখেন এট এ গ্লান্স চারটা অপশন থেকে আপনাকে ইউ হ্যাভ টু পিক ওয়ান, মানে যে কোনো একটা আপনি চুজ করবেন, এন্ড দ্যাট ইজ ইউর অবজেক্টিভ টেস্ট টাইপ কোয়েশ্চেন, যেটা সেকশন এ তে আসে। দেখেন এখানে লেখাই আছে সেকশন এ। সো হোয়াট শুড বি দ্য আনসার? You can tell me or you can give your answer on A, B, C or D on the chat box. আপনি আপনার chat box এ দিতে পারেন যে answer A or B or C or D. So the chat box is open, I think. না বলে I think Great. এখানে দেওয়াটা ভালো। One. আপনারা I think it's A. চারটাই পড়েন প্লিজ। সো অনেকেই আপনারা এ মনে করছেন, এ let's see what will be the answer. যদি কেউ চ্যাট বক্সে দিয়ে থাকেন I'll check, no problem. Sir, I guess C. Oh my god, এখন কেন ডিফারেন্স I চলে think আসছে? so. See, আপনারা অনেকেই দেখেন দ্যাট ইজ দ্য টেকনিক অফ অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন। কখনোই আমি আমার লাইফের একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, মানে বিশেষ করে অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন যখন করবেন সবসময় ট্রাই করবেন সবগুলো অপশন অ্যাটলিস্ট দেখতে। হ্যাঁ, কেননা আপনি যখন অপশনগুলো দেখবেন এখানে অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন অথবা এমসিকিউ যখন আপনি করেন, এমসিকিউ মানে কিন্তু সবসময় যে কারেক্ট অ্যান্সার ব্যাপারটা তা না, মানে এটা হচ্ছে এমসিকিউ মানে হচ্ছে মোস্ট কারেক্ট অ্যান্সার, মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা। যেমন আমি আমার যেই
সে আমি আমার এক্সপিরিয়েন্সটা যেটা বলতে চাই অথবা যেটা অনেক সময় আমি বলি, অনেক অনেক জায়গায় আমি এটা বলছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন সি ইউনিটে এক্সাম দেই, আমাদের একটা কন্ডিশন থাকে যে ইংরেজিতে 12 পেতে হবে। আমাদের সময় ছিল, আই ডোন্ট নো এখন আছে কিনা। সো আমার একটা কোয়েশ্চেন মনে আছে, কোয়েশ্চেন সম্ভবত 12, 13, 14 এরকম একটা কোয়েশ্চেন। একটাই কম্প্রিহেন্সিভ ছিল, প্যারাগ্রাফ ছিল, মানে একটাই আপনার প্যারা ছিল, সেটার আন্ডারে আমার 3টা রিকোয়ারমেন্ট ছিল। ওইখানে বলা ছিল যে নিচের কোনটা কারেক্ট সেন্টেন্স না, মানে ইনকারেক্ট, মানে কোনগুলা ইনকারেক্ট। বাট হোয়াট আই ডিড, আমি না বেশি এক্সাইটমেন্টে সামহাউ আই থট যে এটা কোনটা কারেক্ট সেন্টেন্স সেটার কথা বলছে, এবং 3টাই আমি এ পড়েই দেখছি যে অপশন এটাই কারেক্ট হয়, মানে এ। তো আমার 3টার আনসারই হয়েছে এ। আমি আর মানে বাকি অপশন গুলো আসলে পড়ি নাই অথবা দেখি নাই, এক্সাইটেড যে এটা তো কারেক্ট সেন্টেন্সই বলছে। আর যখনই আমি বের হয়েছি, বের হয়ে আমি যখন ওই যে আলোচনা করে না সবাই যে ওইটা কি দিছে এটা কি দিছে, যখন এটা নিয়ে পার্টিকুলারলি ডিসকাস করতেছিল, তখন আই ট্রিগার্ড ইট আউট যে মেবি আই ডোন্ট নো, মানে আমি ভুল করছি নাকি বাকিরা ভুল করছে। আই হ্যাড দ্যাট ডাউট, আই স্টার্টেড ডাউটিং মাইসেলফ। তখন আমি আমার বড় ভাই যখন ফোন দিল, আমি বললাম যে আমি যদি ঠিক থাকি তাহলে আমি আমি চান্স পাবো, মানে আমি ঠিক থাকি মানে হচ্ছে যদি আমার আমার কনসেপ্টটা ঠিক থাকে যে কারেক্ট সেন্টেন্স যেটা বলছে, আর যদি মানে যেটা অ্যাকচুয়ালি ঠিক সেটা যদি ঠিক হয়, মানে বাকিরা যেটা বলতেছে, তাহলে আমি আই উইল নেভার গেট চান্স। এবং মজার ব্যাপার হচ্ছে আমি মোস্ট অফলি 11.2 পাইছিলাম ইংরেজিতে, বাট টোটাল মার্ক ইট ওয়াজ গুড, ইট ওয়াজ ভেরি গুড, এন্ড আই ডিডন্ট গেট চান্স ব্যাক ইউনিভার্সিটি সিনিয়র। সো দ্যাট ওয়াজ এ মিস্টেক ফর, মানে অনেক লাইফ টাইমের একটা বড় মিস্টেক। তো সেই ক্ষেত্রে ওই ওই জায়গাটা থেকে আই গট টু রিয়েলাইজ যখন আমি কোনো কোয়েশ্চেন আনসার করব, আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। মানে আমি কখনো তাড়াহুড়া করে, যেমন আপনারা যখন এই কোয়েশ্চেনটা পড়ছিলেন, অনেকেই কিন্তু ফার্স্টের অপশনটা পড়েই মনে হচ্ছিল যে এটাই আনসার, মানে কারেক্ট আনসার ইজ এ। বাট যখন আপনারা বাকি অপশন গুলো পড়া শুরু করছেন, আই আই ট্রুলি বিলিভ আপনাদের মাইন্ডসেটটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে যে না, এ তো হয় না, কারেক্ট অ্যান্সার সি মনে হচ্ছে আমার কাছে। সো দ্য আনসার ইজ সি। ইফ আই গিভ ইউ দ্য কারেক্ট অ্যান্সার, যারা এ বলছেন না এ হবে না আনসার, দেখেন কেন সি, মানে সিটা আপনি দেখেন। ফার্স্ট অফ অল, কার্টার হ্যাজ এস্টিমেটেড ট্যাক্স চার্জ অন ইটস প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড $165,000। তার মানে এই যে আপনার কর্পোরেট ট্যাক্স, এই ট্যাক্সটা তো আপনার অব্লিগেশন, যেটা আপনাকে ফিউচারে পে করতে হবে। সো এটা আপনার সবগুলো ক্রাইটেরিয়া মিট করে। দেখেন, নাম্বার 1, অ্যারেঞ্জেস ফ্রম পাস্ট ইভেন্ট, এটা কিভাবে আসছে, প্রফিটের উপরে ক্যালকুলেট করে আসছে। নাম্বার 2, ইটস আ প্রেজেন্ট অব্লিগেশন, অফকোর্স এটা আপনার অব্লিগেশন, অফকোর্স এটা আপনাকে গভর্নমেন্টকে পে করতে হবে, দেয়ার ইজ নো অপশন ওয়ে আউট। অপশন মানে লাইবিলিটি ডেফিনেশন নাম্বার 3, এটা আপনার যখন পেমেন্ট করবেন গভর্নমেন্টকে, আপনার ইকোনমিক রিসোর্স ট্রান্সফার হবে। সো অল 3টা ক্রাইটেরিয়া কিন্তু এখানে মিট করে। ওকে, বাট আপনারা যারা এ বলছিলেন, খেয়াল করে দেখেন, ডেক্সটার বিজনেস ম্যানুফ্যাকচারস আ প্রোডাক্ট আন্ডার লাইসেন্স ইন 12 months টাইম দ্য লাইসেন্স এক্সপায়ার্স and Dexter will have to pay $50,000 for it to be renewed. দেখেন, আপনাদের মনে হইতেই পারে যে যখন লাইসেন্সটা রিনিউ করবে তাকে $50,000 দিতে হবে। নাও দ্য কোয়েশ্চেন উইল কাম, যদি রিনিউ না করে, মানে ও যদি অ্যাকচুয়ালি রিনিউ না করতে চায়, তাহলে তার এটা অব্লিগেশন না ওর জন্য, রাইট? সো তার মানে ও যদি এই প্রোডাক্টটা আলটিমেটলি না কন্টিনিউ করে, মানে এটা তার অব্লিগেশন আসতেছে না তার জন্য, ইটস আ ডিসিশন। সেটা রিনিউ করতেও পারে, নাও করতে পারে। বাট ইফ ইউ কম্পেয়ার উইথ সি, there is no way out, there is no option to avoid the obligation, so the answer is C. Anytime answer is C. So এই জন্য আমি আপনাদেরকে অনেক কথা বলছি, বাট যখনই অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন আপনি আনসার করবেন, try to read all the options, then try to pick the most appropriate answer. And before answering any question, before start any question to answer, always understand the requirement very very carefully. রিকোয়ারমেন্ট না বুঝলে আপনি আনসার ঠিক মতো করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিকোয়ারমেন্ট ভেরি ভেরি কেয়ারফুলি। ওকে, নাও কোয়েশ্চেন নাম্বার 2, একটু আমরা তাড়াতাড়ি আনসারটা দেখি কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং উড কারেক্টলি ডেসক্রাইব দ্য ভ্যালু ইন ইউজ অফ 2-year-old অ্যাসেট। আমরা অলরেডি জানি ভ্যালু ইন ইউজ এর ডেফিনেশন। দেখেন, আমি অলরেডি আপনাকে এখানে লিখে দিছি হোয়াট ইজ ভ্যালু ইন ইউজ, ইফ আই এম নট রং। হোয়াট ইজ ভ্যালু ইন ইউজ? প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো অর ফিউচার ইকোনমিক বেনিফিট। আপনি এখান থেকে দেখেন কোনটা আপনার জন্য ভ্যালু ইন ইউজ এর ডেফিনেশন মিট করে, ইউ উইল গেট দ্য আনসার, নো প্রবলেম উইথ দ্যাট।
কোনটা হয় আনসার দেখো তো? D, sir, D. Which one? Original cost? No. That could be obtained from selling the asset less any cost. It's a fair value. The cost of equivalent new asset 2 years depreciations? No. The present value of future cash flow obtainable from continued use assets and its ultimate disposal. That is the meaning of value in use. You see, value in use এর ডেফিনেশনটা আমরা অলরেডি এটাই বলেছিলাম যে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ইকোনমিক বেনিফিট। তার মানে 2 নাম্বার কোশ্চেনের আনসার হচ্ছে ডি। 3 নাম্বার খেয়াল করেন, 3 নাম্বারটা হচ্ছে এটা আপনার অ্যাকচুয়ালি মার্চ জুন 2022 তে আসছিল এই কোয়েশ্চেনটা। তার মানে ফার্স্ট ইয়ারের একটা কোয়েশ্চেন। আমি একটু বিফোর স্টার্টিং দিস কোয়েশ্চেন একটু আপনাদেরকে বলেই নিই যে আমরা যখন কনসেপ্ট এটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কে আমরা হয়তো বা আইডিয়াটা ভালোভাবে পাবো আগামী ক্লাস ইনশাল্লাহ, বাট জাস্ট টু সলভ দিস কোয়েশ্চেন আমরা যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা পড়ি আমাদের হোল অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি দুইটা বেজে মানে এটা ক্যারি করে। একটা হচ্ছে প্রিন্সিপাল বেসড যেখানে জাজমেন্ট ইউজ করার জায়গা থাকে, আরেকটা হচ্ছে রুলস বেসড যেখানে জাজমেন্ট ইউজ করার কোনো জায়গা থাকে না। আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দে ফলো প্রিন্সিপাল বেস, তার মানে এখানে জাজমেন্ট ইউজ করার জায়গা থাকে। যেমন আমি যদি আপনাকে এটার একটা সিম্পল আনসার বলি মানে অথবা সিম্পল ডিফারেন্স বলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিন্সিপাল বেসড এন্ড রুলস বেসড। যেমন আপনি যদি বলেন যে সৌদি আরবে মানে সৌদি আরবে কেউ যদি চুরি করে তার শাস্তি কি হয়, হোয়াট ইজ দ্য রেজাল্ট? Sir, হাত কেটে দিবে। You know the rules, right? So it's a rules based. আপনি কোনো কিছু করছেন আপনার হাত কেটে দিবে। What about in বাংলাদেশ? মানে বাংলাদেশে কি হবে চুরি করলে? In practically is nothing. Okay. So there is a lot of judgmental thing will be applied, right? That's the principle base. একই রকম ভাবে if I tell you যে আপনারা ঠিকমতো পড়াশোনা করিয়েন আর ঠিকমতো পড়াশোনা করবেন, that's the principle base. বাট আমি যদি বলে দেই আপনি 10টা থেকে 12টা পর্যন্ত এটা পড়বেন, দেন 1টা থেকে 3টা পর্যন্ত এটা পড়বেন, দ্যাট ইজ দ্য রুলস বেসড। আমি আপনাকে রুলসটা সেট করে দিচ্ছি। সো একই রকম ভাবে আমরা যখন প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচটা ফলো করি অর করব আর যেটা আমরা অ্যাকচুয়ালি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, যেমন আমরা অনেকেই জানি যে ডেপ্রিসিয়েশন করার ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন মেথড আর রিডিউসিং ব্যালেন্স মেথডের যে কোনো একটা চুজ করতে পারি, বাট রুলস বেসডে আপনাকে অ্যাসেট অনুযায়ী বলে দিবে যে আপনি কোন মেথডটা ফলো করবেন, আপনাকে অ্যাসেট ক্যাটাগরি অনুযায়ী বলে দিবে এটা ইউজফুল লাইফ কত। বাট প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচে কিন্তু আমরা এখানে জাজমেন্টটা অ্যাপ্লাই করতে পারি। তার মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইট ইজ অ্যাকচুয়ালি আ প্রিন্সিপাল বেসড অ্যাপ্রোচ রাদার দ্যান রুলস বেসড অ্যাপ্রোচ। ওকে, নাও আমরা একটু তাহলে এটার আনসারটা একটু চেষ্টা করি নিজেরা। আমাকে এখানে বলছে হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু রিগার্ডিং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। তার মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক রিলেটেড কোন দুইটা স্টেটমেন্ট ট্রু। আমি আবারও বলছি রিকোয়ারমেন্টটা ভালো করে দেখবেন, কোন দুইটা ট্রু বলছে, কোন দুইটা কিন্তু মানে নট ট্রু বলে নাই। সো ট্রু বলছে, নট থাকলে আপনাকে আবার আনসারটা ঘুরে যাইতো। সো নাম্বার এ, it is a principle based rather than rules based, but it is not an IFRS accounting standard. তার মানে অফকোর্স যেটা আমরা বললাম যে এটা তো আমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না, বাট ইট ইজ আ প্রিন্সিপাল বেসড নট রুলস বেসড। তার মানে এ ইজ আ কারেক্ট সেন্টেন্স, তার মানে এ কারেক্ট হবে এটা ফর শিওর। বি, the principles contained conceptual framework override any IFRS accounting standard that exists. যেটা আমি একটু আগে বলছিলাম, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক কি আইএফআরএস কে ওভাররাইড করে? মানে সে একটা সিচুয়েশনে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আছে আইএফআরএস ও আছে, আপনি কি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটাকে বেশি প্রায়োরিটি দিবেন না আইএফআরএস টাকে বেশি প্রায়োরিটি দিবেন? আইএফআরএস, সো এটা হবে না। এটা হবে না, রাইট? তার মানে এই দুটো জিনিস আমরা একটু আগে ডিসকাস করছিলাম। নাম্বার সি, ইট রিকোয়ার্স accountant to evaluate and address threat to compliance with fundamental ethical principles. এটা কি আমার ইথিক্যাল কোন স্ট্যান্ডার্ড না অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক? মানে হোয়াট ইজ দিস? মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা কি আমার কোন ইথিক্স এর কোনো কিছু বলছে, ইথিক্যাল কোনো কিছু, এনিথিং?
সো ইথিক্যাল স্ট্যান্ডার্ড এটা আমরা আলাদা একটা বডির আন্ডারে অ্যাকচুয়ালি থাকে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট মানে ইথিক্যাল স্ট্যান্ডার্ড বোর্ড ফর অ্যাকাউন্টেন্টস। সো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দে ডোন্ট say anything about ethics, rather they tell about the accounting, recording and financial framework, financial reporting framework। তার মানে এটাও হবে না। তাহলে খেয়াল করে দেখেন, মানে দ্যাট ইজ অ্যানাদার টেকনিক যেটা আমি আপনাকে এখন বলছি, দ্যাটস এলিমিনেটিং টেকনিক। আপনি অলরেডি কিন্তু জানেন এ কারেক্ট আনসার হবে, এটা ফর শিওর। আবার আপনি এইটাও জানেন বি এবং সি কারেক্ট অ্যান্সার না, মানে ট্রু না, বি এবং সি ফলস। তাহলে আলটিমেটলি মানে অটোমেটিক্যালি আমার আনসার কিন্তু আমি পেয়েই যাই। তার মানে আমার আনসার শুড বি এ অ্যান্ড ডি। If it is revised, it will not automatically lead to changes to the IFRS accounting standard. That's true. কারণ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক চেঞ্জ হলে এটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটাকেই রিফ্লেক্ট করে। আইএফআরএস এর মানে আইএস আইএফআরএস এর কোনো কিছু অটোমেটিক্যালি চেঞ্জ হয় না। আইএস আইএফআরএস চেঞ্জ হতে হলে আইএস আইএফআরএস এর ভার্সনটা আপডেট হতে হয়। যেমন আইএস গুলো যখন আপডেট হয়ে যায় সেটাকে আমরা এখন আইএফআরএস বলি। তার মানে সেটা অ্যাপ্লিকেবল ফর আইএস আইএফআরএস এর অ্যামেন্ডমেন্ট অনলি। বাট কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের কোনো কিছু রিভাইজ হইলে সেটা অটোমেটিক্যালি আইএস আইএফআরএস এর জন্য, যেটা একটু আগে আমরা বলছিলাম যে এটা কখনোই ওভাররাইড করে না আইএস আইএফআরএস কে। অফকোর্স আইএস আইএফআরএস ইজ আপার্ট অর দ্য গ্রেটার স্ট্যান্ডার্ড দেন দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ওকে, তার মানে আনসার ইজ এ অ্যান্ড ডি। 4 নাম্বারটা মানে ইফ ইট মানে আনসার কি স্যার দুটো, এটা এ এবং ডি দুটেই? আনসার হচ্ছে আপনাকে বলছে না এ দুইটা কোনটা, মানে হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্ট। তাহলে তার মানে দুটেই করব, দুইটা সিলেক্ট করতে হবে আপনাকে, বুঝতে পারছি স্যার। এ অ্যান্ড ডি। 4 নাম্বারটা যদি আমাকে করে দিতে হয় তাহলে আমাকে আসলে সুইসাইড করতে হবে, মানে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। সো 4 নাম্বারটা আমি মানে লিভ ইট টু ইউ গাইস, মানে একটু আমাকে আনসারটা বলে দিলেই হবে। কোনটা হবে আনসার? সি। সি। ইয়াস। সো এটা কিন্তু আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে কনসিস্টেন্সি ইজ নট দ্য এনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স। কনসিস্টেন্সি এটা এনশিওর করে কম্পেয়ারেবিলিটিকে। তার মানে আমার enhancing qualitative characteristics হচ্ছে comparability, not consistency. So the answer is C. Very good, very well done. Number 5. Again, মানে which two of the following are purposes of conceptual framework? মানে নিচের কোন দুইটা মানে অ্যাকচুয়ালি পারপাস, মানে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উদ্দেশ্য যেটাকে আমরা বলি অবজেক্টিভ। A and C. To assist preparers to develop consistent accounting policies when no IFRS, yes, A, এটা আমরা জানি, যেটা আমরা বললাম একটু আগে। নাম্বার বি, টু ইস্যু রুলস রিগার্ডিং, না এটা তো রুলস দেয় না, সেটা আমরা একটু আগেই বললাম। টু অ্যাসিস্ট ইন ডিটারমাইনিং দ্য ট্রিটমেন্ট অফ আইটেমস নট কাভার্ড বাই অ্যান এক্সিস্টিং আইএফআরএস, ইয়াস, এটাও আমরা একটু আগে বলছিলাম যে কোথাও যদি আইএফআরএস কভার না করে তখন উই ক্যান গো টু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ওকে, ডি না, কেন? বিকজ এটা অথরিটেটিভ না, যেটা একটু আগে আমরা বললাম আইএফআরএস ইজ মোর অথরিটেটিভ দেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। ওকে, ভেরি গুড। সো প্লিজ নোট ডাউন দ্য কারেক্ট আনসার শুড বি এ অ্যান্ড সি। মানে আমাকে দুইটা যেহেতু চুজ করতে হবে, তার মানে এ অ্যান্ড সি। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, দ্যাটস ভেরি ভেরি গুড টাইম উই হ্যাভ। সো গুড বাই টাইম হয়ে যাবে ইফ ইউ ক্যান গিভ মি দ্য আনসার। নাম্বার 6 কোয়েশ্চেনটার আনসার কি হবে? সো আমরা ফার্স্ট এই রিকোয়ারমেন্টটা পড়ে নেই। ইন অ্যাকর্ডেন্স উইথ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর ট্রু ইন রিলেশন টু ইনহ্যান্সিং ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পেয়ারেবিলিটি। খেয়াল করে দেখেন, কম্পেয়ারেবিলিটি মানে কম্পেয়ারেবিলিটি রিলেটেড কোন স্টেটমেন্টটা ট্রু? কম্পেয়ারেবিলিটি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যেটা আমাকে এনশিওর করে যে কম্পেয়ার করা যায়, কম্পেয়ারেবল। স্যার এ হবে, বোথ 1 and 2।
আপনাদের আনসার একজন বলছে এ, তার মানে দুইটাই ট্রু নাকি? জি স্যার, আমার কাছে লাগছে দুটোই ট্রু। ওকে, এনিওয়ান, বাকিরা কেউ? A only, sir. I mean, like number one only. Number one, তার মানে yes. ওয়ান অনলি, সি। ওকে, এনিওয়ান? আর এখন আমি কারেক্ট আনসার পাইনি, সরি। To me, actually, D. Two only. টু অনলি। স্যার ওইটাই বাকি ছিল। And the most funny part is over here, sorry to say, আপনারা যে অপশন গুলা বলছেন এই তিনটা অপশনই ইনকারেক্ট। So the correct answer is B, neither one nor two. দেখেন, কম্পারেবিলিটি, এটা কম্পারেবিলিটি এটা 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 অ্যাকচুয়ালি কি কি মিন করে? কম্পারেবিলিটি মিন্স আমি আমার ট্রানজেকশন গুলোকে কনসিস্টেন্ট পলিসি অ্যাপ্লাই করে প্রিপেয়ার করব, সো দ্যাট আই ক্যান কম্পেয়ার অ্যাপেল উইথ অ্যাপেল। মানে আমি আমার মানে সে ধরেন অ্যাকাউন্টিং কোনো ট্রানজেকশন যখন রেকর্ড করব আর পলিসি যখন সেট করব, এটা যেন কনসিস্টেন্ট থাকে। দেখেন এখন আপনাকে কি বলছে, ওয়ান, permitting alternative accounting treatment for the same economic phenomenon enhance comparability, মানে একই ট্রানজেকশনের অল্টারনেটিভ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করলে কি কম্পারেবিলিটি হয়? No, sir. হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে আপনি দেখেন, আমার সাথে পড়েন তাহলে বুঝতে পারবেন। একই অ্যাকাউন্টিং ট্রানজেকশন, ইকোনমিক ফেনোমেনন মানে হচ্ছে জাস্ট আ ট্রানজেকশন, বাট আপনি এটার অল্টারনেটিভ ট্রিটমেন্ট দিচ্ছেন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন, তাহলে ক্যান ইউ কম্পেয়ার ইট? উইল ইট বি এনশিওরড ইউর কম্পারেবিলিটি? নো, নেভার, কখনোই না। কারণ আপনাকে কম্পেয়ার করতে হলে অল্টারনেটিভ ট্রানজেকশন, মানে সরি, একই ট্রানজেকশন আপনাকে সিমিলার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিতে হবে, নট অল্টারনেটিভ। নাম্বার ওয়ান। তার মানে দেখেন, এটাকে আমরা বলি এলিমিনেটিং স্কিম অর এলিমিনেটিং স্কিপ, যেটাকে আমরা বলি স্কিপিং স্কিম। আমি তার মানে যে অপশন গুলাতে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যে অপশন গুলাতে ওয়ান কারেক্ট আনসার ধরে কনসিডার করা আছে, এটা কখনোই কারেক্ট আনসার হবে না। তার মানে এ এবং সি কখনোই কারেক্ট আনসার হবে না। তার মানে আমার কিন্তু মানে হ্যাসেলটা কমে গেল, মানে আমার কিন্তু এখন এরিয়াটা, আমি এখন কনফিউশন থাকবো মানে জাস্ট বি এবং ডি নিয়ে, মানে কম্পারেবিলিটি, ইউনিফর্মিটি এটা লাগবে নাকি না। সো অলওয়েজ রিমেম্বার, comparability requires consistency, not uniformity. Okay, so there is a difference between মানে ইউনিফর্ম মানে হচ্ছে ধরেন মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইউনিফর্ম, সে মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। সো ইউনিফর্মিটি কখনোই এটা আমার কম্পারেবিলিটি এনশিওর করে না। তার মানে কম্পারেবিলিটি হওয়ার জন্য ইউ অলওয়েজ রিমেম্বার ইট হ্যাজ টু বি কনসিস্টেন্ট, ইট হ্যাজ টু বি কনসিস্টেন্ট, এটা কনসিস্টেন্ট হইতে হবে, নট ইউনিফর্ম। তার মানে ওয়ান এবং টু দুইটার কোনোটাই আমার কম্পেয়ারেবিলিটি এনশিওর করে না। সো আপনারা যারা এই জায়গাটাতে কনফিউশনে ছিলেন, I'm so sorry for that to make you disappointed, but the answer is neither one nor two. So that's for today. আমার মনে হয় যদি কারো কোনো ফিডব্যাক থাকে, we can take feedback. Otherwise যদি কেউ চলে যেতে চান, you may leave. যদি কারো questions confusion থাকে, you can ask questions regarding the topic that we covered today. Otherwise আগামী ক্লাসে ইনশাল্লাহ ফ্রাইডেতে we have our in-person class, and of course আমি তো অনলাইন ক্লাস আপনাদেরকে লিংক দেই। The topic will be regulatory framework, so we will cover regulatory framework as well as the question from regulatory framework, ঠিক যেভাবে আজকে আমরা কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করলাম। That enhances our confidence যে আমরা কতটুকু বুঝতে পারলাম। দেখেন আপনারা 6টা কোয়েশ্চেনের মধ্যে মোটামুটি 3-4টা কোয়েশ্চেন করতে পারছেন নিজে নিজে, 2টা কোয়েশ্চেন হয়তো বা আপনাদের ভুল হচ্ছিল, অথবা কারো হয়তো বা একটু প্রবলেম হচ্ছিল এটা রিলেট করতে। বাট নাও ইউর টাস্ক ইজ, আপনি বাসায় এখন আবার এই কোয়েশ্চেন গুলা নিজেরা করার ট্রাই করেন। ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড যে কিভাবে আনসারটা করতে হবে অথবা চিন্তাটা কিভাবে করতে হবে। সো দ্যাটস অল ফর টুডে। অনেক অনেক ধন্যবাদ। যদি কারো কোয়েশ্চেন্স না থাকে, উই ক্যান কল ইট অফ টুডে। আমরা আজকের জন্য এখানে গুড বাই বলতে পারি। আমার একটা কনফিউশন আছে। হুম। স্যার, কনফিউশনটা হচ্ছে যে আমরা শুধু লায়াবিলিটি রিকগনাইজ করার সময় তো আমরা রিপোর্টিং গ্রেডের একটা মানে ওইভাবেই আমরা ক্লাসিফাই করব,
যে হুম, আমার রিপোর্টিং হুম, ডেটের বেস অনুযায়ী। আর হুম। অ্যাসেটের সময় তো এটা নিয়ে কোনো দুইটা একই, মানে অ্যাসেট লায়াবিলিটি হোয়াটএভার, যখনই আমি কারেন্ট নন কারেন্ট ডিটারমাইন করি, ইট অলওয়েজ ডিটারমাইন্ড অ্যাট দ্য রিপোর্টিং ডেট, অ্যাট এন্ড অফ দ্য রিপোর্টিং ডেট। আমরা কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি, নন কারেন্ট অ্যাসেট নন কারেন্ট লায়াবিলিটি কি হবে সেটা অলওয়েজ উই ডিটারমাইন অ্যাট এন্ড অফ দ্য রিপোর্টিং ডেট। স্যার ইটস লাইক ডিসপাইট দ্য ফ্যাক্ট যে আজকের দিনে আমার ইভেন্টটা রেজ হয়েছে। ডাজন্ট ম্যাটার। জাস্ট আপনারা দেখেন, আপনাদের এই জায়গাটাতে আমি একটু জাস্ট ক্লারিফিকেশনটা দিই। আমি লাইভ এক্সাম্পলেই যাই। ধরেন আজকে হচ্ছে অগাস্টের 17 তারিখ। আপনি আজকে একটা প্রোডাক্ট কিনলেন, হ্যাঁ? কিনে আপনি এই প্রোডাক্টটাকে লাইবিলিটি হিসেবে বুক করলেন, ফাইন। তো এটা তো আপনি জানেন যে আপনি এটা 12 মান্থের মধ্যে পে করবেন কি করবেন না, সো দ্য ফ্যাক্ট ইজ ফাইন। বাট আপনি জাস্ট নর্মালি চিন্তা করেন, সে আপনি সেপ্টেম্বর অথবা অক্টোবর এসে পেমেন্ট করে দিচ্ছেন, তাহলে কি আর এটা লাইবিলিটি থাকতেছে? ইজ দেয়ার এনি লাইবিলিটি ফর পার্টিকুলার ইভেন্ট অর এনিথিং? তখন তো আমি ক্যাশ পে করে দিলাম, দ্যার ইজ নো তার মোর মানে থাকতেছে লায়াবিলিটিস। না। তার মানে আলটিমেটলি আমি যে বলছি লায়াবিলিটি অ্যাসেট, মানে ইট অলওয়েজ মেজার্ড অ্যাট এন্ড অফ দ্য রিপোর্টিং ডেট, মানে মেজার্ড মিন্স মানে ক্লাসিফাইড অ্যাট এন্ড অফ দ্য রিপোর্টিং ডেট। ওকে, বাট অ্যাগেইন এটা অনেক কঠিন হয়ে গেছে আপনাদের জন্য, বাট ইন আ সিম্পল ওয়ে ইউ নো দ্য ডিফারেন্স, ইউ নো দ্য অ্যাকচুয়ালি কমন এক্সাম্পল। যেমন আপনি জানেন রিসিভেবল অলওয়েজ কারেন্ট অ্যাসেটই হবে, ইউ উইল নেভার বুক রিসিভেবল অ্যাজ এ নন কারেন্ট অ্যাসেট, রাইট? সো ইউ নো দ্য নেচার অফ কারেন্ট অ্যাসেট, নেচার অফ নন কারেন্ট অ্যাসেট। বাট আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি যে কারেন্ট এবং নন কারেন্টের এই ক্লাসিফিকেশনটা আমরা অ্যাকচুয়ালি ডিটারমাইন করি অ্যাট এন্ড অফ দ্য রিপোর্টিং ডেট, যেটা আপনারা অনেকেরই ধারণা থাকে যেটা আমরা ট্রানজেকশন ডেটে ডিটারমাইন করে দিই অথবা স্যার করা এই হয়। বিষয়টা নিয়ে আমারও একটু খটকা ছিল, যার কারণে ওই শেষের দিকে আমি কোশ্চেনটা করেছিলাম যে আসলে যদি ধরেন স্যার আমি জুলাইয়ে যদি ইয়ে করি, হুম, তাহলে আমার তো যদি এই ডিসেম্বরের মধ্যে আমি শেষ না করি, হ্যাঁ, তাহলে আমার নেক্সট ইয়ারের আগে এটা শেষ হবে, ওইটা এস্টিমেট করে আমি কারেন্ট বা নন কারেন্ট ইয়ে রাইট করব। রাইট 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 ওইটা আমার জন্য এর জন্যই খটকা রাইট। লেগেছিল স্যার। বাট যেমন আপনি যদি নর্মালি চিন্তা করেন, ধরেন জুলাইতে আপনি ট্রানজেকশনটা পেমেন্ট করছেন, মানে করেন নাই, রাইট? সো আপনি যদি এখন জুলাই মাসে ডিটারমাইন করেন, তাহলে এখন আপনি মানে কিভাবে ডিটারমাইন করবেন? মানে এমনও তো হইতে পারে হয়তো বা নেক্সট 12 মান্থ হয়তো বা পেমেন্ট হয়েছে অথবা হয় না। সো ইট ইজ নেভার ডিটারমাইন অ্যাট ডেট অফ ট্রানজেকশন অর ডেট অফ ট্রানজেকশন হ্যাপেন, ইট অলওয়েজ ডিটারমাইন অ্যাট দ্য ডেট অফ রিপোর্টিং ডেট, এন্ড অফ দ্য রিপোর্টিং ডেট যদি আমরা বলি। থ্যাংক ইউ স্যার, এই বিষয়টা খুবই ট্রিকি ছিল, এটা আগে জানা ছিল না স্যার। আমরা অনেকেই এটা মিস করে যাই, অথবা এটা অনেকে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্ট ভাবে চিন্তা করি। স্যার আরেকটা যেটা লাস্ট কথা, recognition and derecognition, also the measurement. These হুম, things are quite tricky. I believe it would raise some questions, and I will ask them in class in person. Yeah. শিওর শিওর, বাট এটা নিয়ে অতটাও কোয়েশ্চেন চিন্তা করার অনেকটাই কারণ নাই, বিকজ অফ এটার প্রত্যেকটা জিনিস আমরা আসলে আইএস আইএফআরএস যখন শিখবো, যেমন যে কোনো আইএস, সে আইএস 16 এর কয়েকটা কমন পয়েন্টই থাকবে: রেকগনিশন, মেজারমেন্ট, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, ডিরেকগনিশন। সি অলওয়েজ মানে ওভার দ্য টাইম এটা আপনি ক্লিয়ার হয়েই যাবেন। সো এখানে ইটস আ বেসিক গাইডলাইন দেখে হয়তো বা মনে হচ্ছে মেবি কনফিউশন আসতেই পারে, বাট এটা ওভার দ্য টাইম অটোমেটিক্যালি আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। But let's discuss on Friday, no problem. So আমরা গুড স্যার বাই বলতে পারি তাহলে। আমি স্যার হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে লাস্ট 2টা ক্লাস অ্যাটেন্ড করতে পারি নাই ফর মেডিকেল রিজনস। সো আমি হচ্ছে গিয়ে ভিডিও দেখছি, বাট আমার হুম, খুবই একটা ওরিয়েন্টেশন ক্লাস লেভেলের একটা কোয়েশ্চেন আছে। হুম, সো আপনার সাজেশন, মানে এর আগে তো আমি কখনো কোনো প্রফেশনাল ডিগ্রিতে অ্যাটেন্ড করি নাই। হুম, সো আপনার সাজেশন কি থাকবে ফর দিস এফআর ক্লাস, যে আমি ক্লাসগুলো অ্যান্ড ক্লাসে আপনি যেই টাস্কগুলা দিবেন ওইগুলাই যদি ফলো করি হুম, তাহলে কি হবে? বা মোর দেন এনাফ, মোর দেন এনাফ, মানে ওকে। মোর দেন এনাফ। বাট আমি আমি একটু বলি, আমরা ফর দ্য টাইম বিং এখন আমরা 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 আমাদের কোর্সটাকে আসলে 3টা ফেজ ভাগ করে থাকি। আমরা এখন যে হুম ফেজে আছি, ইটস আ লার্নিং ফেজ, আমরা শিখছি এখন, ঠিক না?
সো হুম আমি এখন যেটা শিখছি সেটাই আমি অ্যাপ্লাই করতে পারছি কিনা, যেই কোশ্চেনটা আমি করাইলাম আপনাকে, বাট হুম আপনার যে কাজটা হবে, মানে আপনাদের যে কাজটা হবে, আমি হয়তোবা আপনাকে কোশ্চেন গুলা মানে সবগুলো আমি হয়তোবা এখন 6টাই করাইলাম, বাট কোনো চ্যাপ্টার থাকবে যেখানে 30টা কোশ্চেন থাকবে। আই হুম ক্যান নট মানে অ্যাটেম্প 30 কোশ্চেন, ঠিক না? আমি হয়তো এখান থেকে 10টা করাবো, 15টা করাবো। ওই হুম সিমিলার নেচারের বাকি কোশ্চেন গুলো একটু আপনাদেরকে করতে হবে। ওকে ওকে অলরাইট এন্ড যখন আমরা রিভিশন ফেজে চলে যাব, রিভিশন হুম ফেজে হচ্ছে তখন আপনাদের মানে প্র্যাকটিস করার মানে ফেজটা আরো বাড়িয়ে দিতে হবে। সে আমি যখন ফার্স্ট ইয়ার কোশ্চেন করাবো, মেবি আমি আপনাকে 10টা ফার্স্ট ইয়ার কোশ্চেন করাবো, আপনাকে 20টা অর 15টা অর 25টা ফার্স্ট ইয়ার কোশ্চেন নিজে করতে হবে, মানে ওকে টু ডু ইউর ওন প্র্যাকটিস। এন্ড ফাইনালি যখন আমরা ফাইনাল মক স্টেজে যাব, মক স্টেজ মানে হচ্ছে এক্সামের আগে যখন আমি মক এক্সাম দিব, তখন অফকোর্স আই উইল গিভ ইউ দ্য গাইডেন্স হাউ টু অ্যাটেম্প মক। আপনাকে মিনিমাম 2টা অথবা 3টা মক দিতেই হবে। সো দ্যাট হুম ফেস বাই ফেস টাইম আই উইল গিভ ইউ দ্য গাইডেন্স আপনি ওকে কিভাবে, বাট ফর দ্য টাইম বিং জাস্ট ফ্লো উইথ মি, মানে আপনি আমার সাথে থাকলেই হবে। ঠিক আছে ওকে থ্যাংক ইউ তাহলে আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ, গুড নাইট, সি ইউ অন ফ্রাইডে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you.